হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা গাইজ, সরি ফর দ্য ডিলে। আমি একটা অফিসিয়াল একটা কল রিসিভ করতে হচ্ছে। একটা মিনিট প্লিজ। হ্যাঁ রাসেল ভাই। জি ভাই। হ্যাঁ হ্যাঁ। ও ভাইয়া, ওনার ওই ইমেলটা আমি ট্রাই করছি, নতুন যারা ছিল সবারটাই ট্রাই করছি, কিন্তু ওনার ইমেলটা আপনার ইনভ্যালিড দেখাচ্ছে। তো ওটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটা ইনভ্যালিড দেখাচ্ছে আর কি। আচ্ছা, ওনাকে তাহলে ভাই আপনি একটা নতুন আইডি দিতে বলেন, আমি ক্লাসটা শেষ করে দেন অ্যাড করে দিচ্ছি আর কি, ওনাদের ক্লাস শুরু হওয়ার আগে। আমি একটা ক্লাসে আছি অলরেডি। হ্যাঁ ভাই, ওনার মেইলটা হচ্ছে আপনার গুগল ইয়েতে দেওয়ার পর আসতেছিল না, কোনো মেইলের রেফারেন্স আসতেছিল না যেটাতে ক্লিক করলে অ্যাড হবে। হয়তো ভুল লিখছে অথবা কোনো কারণে এটা নাই বা কিছু একটা। আচ্ছা ভাই। ওকে, আই হোপ শুনতে পাচ্ছেন আমাকে। আমরা শুরু করি তাহলে। আমাদের গত ক্লাসে ভ্যালু প্রপোজিশন সম্পর্কে আমরা জেনেছিলাম, অ্যান্ড টাস্ক ছিল, লেটস সি যারা করেছেন একটু রিভিউ করব। একটু আপডেটগুলো জানান তো টিম তিনটার। জি ভাই, আমাদের টিম 2 থেকে করা হয়েছে। ওকে, টিম টু হয়েছে। টিম থ্রি থেকে আমরা তিনজন করেছি। আর লিরা আপু অনেক নাকি অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট। আর তিথি আপুর ভাইয়া কোনো আপডেট পাইনি, আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম বাট উনি কোনো রিপ্লাই করেনি। ওকে। আচ্ছা, আমরা টিম ওয়ানের কি আছেন একটু বলেন তো কি কি জি ভাইয়া, অবস্থা। আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই। টিম ওয়ানের আমরা করছি, আমাদের একটু কাজ বাকি ছিল। আমরা মিরর বোর্ডটাতে ইয়ে করতে পারিনি আমাদের সবার ব্যস্ততার কারণে। তো আমরা আজকে মিটিং এর পরে এটা করব। আমাদের এমনি জাস্ট আইডিয়া গুলো লেখা হয়েছে এতে এক্সেল শিটে। আচ্ছা, এই মিরো বোর্ডের কাজটা হয় নাই তাই তো? না, ওটা নিয়ে আমরা করতে পারি না, সবাই টাইম টাইম জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে, আমরা প্ল্যান করছি আফটার ক্লাসের পরে করব। ওকে। টিম টু এর কি অবস্থা একটু বলবেন? ও আচ্ছা, ইয়া ভাই মনে হয় আজকে আসতে পারবেন, আপনি বলেন, সমস্যা নেই, নাহিদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। জি ভাই, আমি টিম 2 থেকে। বলেন মাজার আপনি। ভাই জি ভাই, আমরা কমপ্লিট করছি সবগুলা। ওকে, চলুন আমি তাহলে দেখি। পোস্ট করছেন কি আপনি নাকি? জি জি, আমি ফারজান আক্তার। এটা হচ্ছে আপনাদের সবার আইডিয়াটা, তাই না? জি জি। সর্ট আউট করেছেন পাশে, নাম দেন নাই ওইগুলোর? আচ্ছা, আসছে। জি ভাইয়া দিছি। গুড। ঠিক আছে, তাহলে আমরা দেখি ওয়ান বাই ওয়ান কী কী আছে। একটু বলবেন এগুলো থেকে কী কী আপডেট পেয়েছিলেন এবং সর্ট আউট করার ক্ষেত্রে লজিক কী ছিল আপনাদের? এখানে প্রাইভেসির বেশ কিছু ফিচার্স পেয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে প্রাইভেসি। এখানে সেফটি নিয়ে কিছু ইনস্ট্রাকশন থাকবে। আর ওই যে প্রাইভেসি পলিসির যে টার্মস গুলা থাকে আর কি, হুম। ওইগুলা থাকবে। আর এখানে এক্সক্লুড হিডেন কস্ট, এখানে এটা মানে প্রাইভেসি পলিসিতে অ্যাড করা হবে আর কি, যে আমরা কোনো প্রকার হিডেন কস্ট রাখবো না। ওকে। আর এখানে গার্লস সেপারেট সিট, এখানে গার্লসদের জন্য একটু প্রাইভেসি ইয়া করা হবে, যাতে তাদেরকে সবকিছু একটু সেপারেট করে রাখা হয়, যারা সেপারেট থাকতে চায় আর কি। আর ওকে। এখানে টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করা হবে।
এখানেও সেম কনফার্ম সেফটি অ্যান্ড সিকিউরিটি, আর এখানে হচ্ছে রিফান্ড পলিসি। যদি কোনো কারণে সে বুকিংটা ক্যান্সেল করতে চায় তাহলে ওই যে রিফান্ডের যে সিস্টেমটা, হুম। সে পলিসিটা। ওকে, ফাইন, ভালো ছিল এটা। তারপর ফ্লাইট। তারপর হচ্ছে ফ্লাইট, এটা হচ্ছে ফ্লাইট টিকেট, আর একটা হচ্ছে এয়ার টিকেটিং, টিকেট সম্পর্কিত যে সমস্ত সিস্টেমগুলো থাকবে এটা এই ফ্লাইট অন্তর্ভুক্ত করছি। আচ্ছা, ভিসা। তারপর হচ্ছে visa, এগুলো ভিসা প্রসেসিং, ভিসা ওই যে আমরা এক সবগুলা সর্ট আউট করতে গিয়ে এখানে রেখে দিছি আর কি, যেগুলা মিল ছিল সবগুলো সবার ক্ষেত্রে, ওকে, তিনজনের সেম ছিল। আর এটা হচ্ছে সার্চ অপশন, যদি আমরা কোনো ওয়েব ইউআই অথবা মোবাইল ইউআই করি সেখানে সার্চের যে ফাংশনালিটি সেটা যেন থাকে আর কি। গুড। কারেন্সি। আর এটা হচ্ছে কারেন্সি, মাল্টি কারেন্সি, যাতে বিভিন্ন দেশ থেকে সবাই ইয়ে করতে পারে, পেমেন্ট করতে পারে ডলারে অথবা রুপিতে। এটা হচ্ছে মাল্টি কারেন্সি সিস্টেম। ঠিক আছে। দেন ট্রান্সপোর্ট সার্ভিস। এখানে হচ্ছে ভেহিকল সার্ভিসটা থাকবে অ্যাভেলেবল। আর এটাও সেম ট্রান্সপোর্টেশন সিকিউরিটি, এখানে সিকিউরিটি থাকবে আর কি আমাদের যানবাহনের ক্ষেত্রে, যাতে সিকিউরিটি দেওয়া হয় ফুললি। আর এখানে সিট চুজিং সিস্টেম, ওই যে গাড়িতে সিট চুজ করার যে সিস্টেমটা আর কি, ওকে। পছন্দ মতো যাতে চুজ করতে পারে। হুম। আচ্ছা, এইটা হয়েছে এই পাশেরটা। এটা হচ্ছে গিফট, এখানে হচ্ছে গিফট অপশন থাকবে। এটা যখন কেউ বারবার আপনার একটা সার্ভিস নিবে বা বারবার ট্রিপ বুক করবে, তখন তার জন্য গিফট অপশন থাকবে, রিওয়ার্ড পয়েন্ট থাকবে, বা কিছু ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া থাকবে, প্যাকেজ নেওয়ার পর কিছু গিফট দেওয়া থাকবে আর কি। এরকম একটা সিস্টেম আমরা রাখতে চাচ্ছি। হুম। আর এখানে ইএমআই পলিসি রাখতে চাচ্ছি। ইএমআই পলিসি একটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে ইএমআই সিস্টেমটা আমরা রাখতে চাচ্ছি। আর এখানে হচ্ছে রিভিউ অপশন, জেনুইন রিভিউ থাকবে আমাদের ক্লায়েন্টদের বা ওই যারা ট্রাভেলার আর কি। তারপর ওকে। হচ্ছে এই সবগুলাই রিভিউ নিয়ে কথা আর কি। তারপর হচ্ছে আমাদের ট্যুর গাইড যারা, যাতে আমরা সেখানে এক্সপার্ট ট্যুর গাইড রাখার একটা অপশন রাখবো। সেজন্য এখানে আরেকটা হচ্ছে ট্রাভেল গাইডলাইন, ট্রাভেল সম্পর্কে সম্পূর্ণ আমাদের গাইডলাইন দেওয়া থাকবে, কখন কি করবে সবগুলাই এখানে দেওয়া থাকবে। আর এখানে হচ্ছে আমাদের গ্যালারিটা থাকবে, ইমেজ গ্যালারি। আর এটা আসলে মাঝের ভাবে করছিল, এটা আমি বুঝি নাই উনি কি দিছিল এখানে, ফটো ক্যাটাগরি বুকিং সিস্টেম। ফটো ক্যাটাগরি বুকিং সিস্টেম হয়তো দুইটা হইতে পারে, লাইক কেউ যদি ওখান থেকে ফটো, আপনারা যদি সার্ভিস প্রোভাইড করেন যে ইমেজ বা ফটোগ্রাফি করেন, আরেকটা হতে পারে হ্যাঁ এরকম যে আপনারা যেখানে যেখানে গিয়েছেন ওগুলোর একটা গ্যালারি থাকলো, ফটো হ্যাঁ হ্যাঁ, একটা সেটা তো ইমেজ শোকেস গ্যালারি করলেন। বুঝছি, হয়তো হয়তো হইতে পারে ওইটা। আর এটা হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট থাকবে, কাস্টমার সাপোর্ট কন্টাক্ট আস, কুইকলি যাতে আমাদের সাথে কন্টাক্ট করতে পারে, সাপোর্ট পেতে পারে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকবে সেখানে, ইজি কন্টাক্ট ডিটেলস থাকবে। তারপর ট্রাভেল নিয়ে কনসালটেশন থাকবে। তারপরে কান্ট্রি ওয়াইজ রিলেটেড ইনফরমেশন, প্রতিটা কান্ট্রি ওয়াইজ যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, 24 ঘন্টা আমাদের সার্ভিস প্রোভাইড করবে, সাপোর্ট সার্ভিস। এই একটা পোর্শন রাখবো আর কি আমরা এরকম। তারপর এখানে হচ্ছে হোটেল একটা পোর্শন রাখছি, সেটা হচ্ছে হোটেল বুকিং, রিজার্ভেশন, হোটেলস। তারপর হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিস গুলো থাকবে, হেলথ অ্যান্ড মেডিকেল সিকিউরিটি থাকবে, ইমার্জেন্সি মেডিকেল ইনফরমেশন, বা যাতে ইমার্জেন্সি মেডিকেলের সেবা পেতে পারে আর কি, সেজন্য এরকম একটা আমরা অপশন রাখবো। তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্টের নোটিফিকেশন গুলো ক্লায়েন্টের কাছে, ট্রাভেলারদের কাছে যাবে। স্টুডেন্টদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখতে পারি, এরকম একটা অপশন রাখলাম। আর এখানে হচ্ছে সবগুলো হচ্ছে পেমেন্ট অপশন, ইজি পেমেন্ট গেটওয়ে থাকবে। তারপর পেমেন্ট অপশনটা সিকিউর থাকবে। তারপর এই যে পেমেন্ট গুলা সিকিউর থাকবে আর কি, এখানে সেটাই বুঝাইছি। আর এখানে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন অপশন, ডিসকাউন্ট প্যাকেজ ডিসকাউন্ট। থাকতেছে, মান্থলি ইয়ারলি সাবস্ক্রিপশন করতে পারবো আমি, স্পেশাল অফার বা কিছু একটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে হ্যাঁ। মান্থলি ইয়ারলি সে সাবস্ক্রিপশন নিয়ে রাখবে, যাতে পরে সে মানে ট্রিপে যেতে পারে আর কি, আচ্ছা। এরকম একটা অপশন। আর এটা হচ্ছে আমাদের বুকিং মেথড, কনফার্মেশন, ফাস্ট বুকিং সিস্টেম থাকবে,
ইমার্জেন্সিতে কেউ যদি যেতে চায় ওরকম একটা সিস্টেম থাকবে। আর রিডিউস ওভার বুকিং ট্রিপ, মানে যাতে ওভার বুকিং না হয় সেই জিনিসটা এরকম একটা সিস্টেম রাখতে যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের প্যাকেজ নিয়ে, প্যাকেজ ফর ন্যাশনাল হলিডে প্যাকেজ রাখবো, সিজনাল ফ্রেন্ডলি প্যাকেজ আর কি এখানে রাখবো। তারপর হচ্ছে লাক্সারি অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ রাখতে যাচ্ছি আমরা, ক্রুইজ প্যাকেজ রাখতে যাচ্ছি, আর কাস্টমাইজড প্যাকেজের একটা সিস্টেম রাখতে যাচ্ছি, কাপল প্যাকেজের একটা প্যাকেজ রাখতে যাচ্ছি, ট্যুর প্যাকেজ, হানিমুন প্যাকেজ, কর্পোরেট প্যাকেজ, টপ অফার প্যাকেজ, হজ প্যাকেজ, ওভারসিজ ট্রাভেল প্যাকেজ, কর্পোরেট ট্রাভেল প্রোগ্রাম, উমরা প্যাকেজ, এটাও সেম, এটাও সেম। তারপর হচ্ছে ইনসেনটিভ প্রোগ্রামস অ্যান্ড আদার স্পেশাল সার্ভিস, হলিডেজ প্যাকেজ, টপ হলিডে প্যাকেজ, ডিটেল ইনফরমেশন প্যাকেজ, এসবগুলো আমরা প্যাকেজে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আদার্সে যেগুলো থাকে আর কি, পরে আমাদের সর্ট আউট করার পর এগুলো বাকি ছিল। এটা হচ্ছে ডেস্টিনেশনের একটা, যে কোনো একটা ডেস্টিনেশন নিয়ে যখন আমরা প্যাকেজ করব ওই ডেস্টিনেশনের সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন থাকবে আমাদের। আর সি অল প্রসেসেস, এটা সম্ভবত বাদ যাবে। ওকে, আর এটা হচ্ছে টাইম মেনটেনিং এর একটা যে ব্যাপার আছে আমাদের, টাইমলি সবকিছু যাতে করা হয় এরকম একটা সিস্টেম এই থাকবে। জিনিসটা আমি ভাবতেছিলাম ওই যে আপনাদের যখন নাকি আহ, কি বলে এখানটাতে গাইড না কোই জন্য একটা অপশন ছিল। ট্যুর গাইড, হ্যাঁ এই যে ভাই এখানে রিভিউর পরে। এই তো, আচ্ছা ট্যুর গাইড, এক্সপার্ট গাইড, এটা ঠিক আছে। সাপোর্টের এখানটাতেও ফাইন। এখানটাতে আপনাদের শিডিউলিং বা আপনার যে কখন কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলোর একটা স্কেডিউল মেনটেন করবেন না, সেটা কোথায় রাখবেন? এই টাইমিং মেনটেনিং প্রসেসটা ওখানে কোনো একটাতে দিতে পারেন চাইলে। ধরেন কখন ছাড়বে, এমন হতে পারে না, ধরেন আপনারা ভেহিকলস ইউজ করতেছেন বা সার্ভিস দিচ্ছেন, এখন গাড়ি কখন ছাড়বে বা ছাড়তেছে না কেন, ডিলে হচ্ছে কোন কারণে, বা আমরা ধরেন একটা গ্রুপ গেলাম একসাথে, গ্রুপের কোনো একজন আটকে আছে কোথাও, এই জন্য আমরা বেরোতে পারতেছি না, ডিলে হচ্ছে কেন, বা এই জিনিসগুলো। তো এই শিডিউলটা কোথায় থাকলে ওনারা ওখান থেকে জানতে পারবে? এটার জন্য আলাদা হয়তো একটা সেকশন মানে পার্ট রাখলেই হবে, যেখানে আমাদের টাইম টু টাইম আপডেট দেওয়া হবে আর কি। অথবা আমরা সাপোর্টের মধ্যে জিনিসটা ইনক্লুড করতে পারি না, যে আপনি যদি নক দেন কোনো কারণে, কি ব্যাপার ভাই যাচ্ছেন না হ্যাঁ কেন, হ্যাঁ ছাড়ছেন না কেন, তো হ্যাঁ, এইখানটাতে সেটা তো চাইলে আমরা অ্যাড করতে পারি, এতে করে এখানে এঙ্গেজমেন্টটাও বাড়লো, সে আমরা ধুমধারাক্কা ট্যুর করতেছি, কারো কোনো সমস্যা হচ্ছে না, কেউ সাপোর্টে নকও দিচ্ছে না, যারা সাপোর্টে আছে ওরা বসে বসে ঝিমাচ্ছে, বলো না। সো এখানটাতে যদি আমরা কিছু কাজ দিই ওনাদেরকে, যেগুলো কিনা অ্যাক্টিভলি ওনারা মেনটেন করতে পারবে, তাহলে আই গেস আর একটু বেটার হবে। সো এখানটাতে আপনি চাইলে শিডিউলের ব্যাপারটা আনতে পারেন, টাইমিং অ্যান্ড এভরিথিং আপনি সাপোর্টে নক করলে জানতে পারবেন, বা কেন দেরি হচ্ছে, বা কেন আমরা সবগুলো ব্যাপারগুলো এখান থেকে, টাইমিং রিলেটেড জব কিছু মানে যা যা দরকার আছে সব কিছু এখান থেকে পাবে, এটা হতে পারে। আচ্ছা ভাই, মানে হচ্ছে আমরা আমাদের ট্রাভেলারদেরকে কোনোভাবে জানিয়ে দেবো যে আপনারা শিডিউলটা সাপোর্ট থেকে জেনে নেন এরকম। হুম, হতে পারে, কাস্টমার সাপোর্টে আচ্ছা, নক দিলে পাবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তারপর হচ্ছে আপকামিং ট্রিপ গুলো নোটিফিকেশন পাবে, আমাদের কিছু ট্রিপ আসতেছে সামনে এরকম। আউটডোর তারপর হচ্ছে এন্টারটেইনমেন্টটা, এই যে এটা এইখানে, হবে, এটা আমি বুঝি নাই এই ব্যাপারটা। এমন কি যে আপনারা ট্যুরে যাওয়ার পর কোনো গেম অথবা এমন কিছু কোনো কিছু একটা রিক্রিয়েশনের জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছেন, যেমনটা করে আর কি মানুষ জীবনে হ্যাঁ ভাই, হয়তো বিভিন্ন এরকম বিভিন্ন গেম প্লে করে, হ্যাঁ। এরকমই বলছে ভাই, ওইরকম। আখি আপু এটাই বলছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের যে মাল্টি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা, যেহেতু এটা ইন্টারন্যাশনালি হতে যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে গ্লোবালি ট্যুর সিস্টেম, গ্লোবালি যাতে আমরা ট্যুরগুলো দিতে পারি বিভিন্ন কান্ট্রিতে। আর এখানে ব্লগ থাকবে আমাদের, অফলাইন অ্যাক্সেস থাকবে, মানে আমাদের অফিসিয়ালি ফিজিক্যালি অফিসে এসেও যোগাযোগ করতে পারবে এরকম আর কি। ওকে, তারপর ওয়েদার ইনফরমেশন, এটা যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ওয়েদার সম্পর্কে ধারণা দেওয়া, ওয়েদার ইনফরমেশন গুলো দিয়ে রাখা আগে থেকে। হুম, আর এটা হচ্ছে B2B অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তারপরে সোশ্যাল মিডিয়া ইনফোগুলো আমরা দিয়ে রাখবো আর কি, যাতে কুইক কন্টাক্ট করতে পারে। ওকে। আদার্সের মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেগুলো না হলেই না। হ্যাঁ হ্যাঁ, ওকে, এর মধ্যে ওয়েদারটা আমার মনে হচ্ছে দরকার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং অফলাইন অ্যাক্সেসটা হ্যাঁ অপশন রাখতে পারেন, বাট আপনাদের অ্যাড্রেসটা থাকলেই এটা কভার হয়ে যাবে, এটা তো বললাম। ট্রান্সলেশন থাকতে পারে। হুম,
ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনটাও হ্যাঁ, ইম্পর্টেন্ট। এটা এটা জাস্ট আমরা ওই যে উপরে থাকে না একটা কল, কি নাম এটা, টগল বাটন থাকবে যেখানে আমরা হ্যাঁ হ্যাঁ, সুইচ করতে পারবো ড্রপ বিভিন্ন, ডাউন। অথবা ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রাখলাম সেটিংসে, ওখান থেকে অ্যাক্সেস করতে পারলো। ওকে, নট ব্যাড, ভালো হয়েছে আপনাদের। এবং সার্বিকভাবে যদি বলি মেইন মেইন ফিচারগুলো আপনাদের যা যা হবে সেগুলো মোটামুটি আপনারা ক্লিয়ার। এগুলো হচ্ছে আপনাদের ভ্যালু প্রপোজিশনস। টোটাল আসছে হচ্ছে 1 2 3 4 5 6 18, 19টার মতো আসছে, তবে আর একটু বাড়বে আর কি, 20-25টা হয়তো হবে। গ্রেট জব, ভালো হয়েছে অনেক এটা, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন বা কনফিউশন আছে আপনাদের এটা নিয়ে? না ভাই, আপাতত আমাদের কোনো কোশ্চেন নাই। আমরা মনে হয় তিনটা মিটিং করছি এটা নিয়ে সবাই মিলে, নাইস, দুইটা না ওয়েল ডান, তিন। খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপর টিম আপনারা ছিলেন হচ্ছে 1 নাকি 2? 2 আই গেস, 3। আমরা 2 ছিলাম ভাইয়া। ওকে, জি ভাইয়া। ভাইয়া আমাদের তিনজনের ইয়াটা আর কি আলাদা আলাদা আমরা তিনজন করেছি, কিন্তু বাকি দুইজনটা পাওয়া হয়নি দেখে আলাদা ভাবে সর্ট আউটটা পুরোটা ভাবে করতে পারিনি। আচ্ছা, এটার এক কালার কেন সবারটা? ভাইয়া আমারটা আমি ইয়ে করেছিলাম। আচ্ছা, ডিফারেন্ট রাখেন, এটা আপনাদের সর্ট আউট করতে সুবিধা হবে, ফাইন। আরো দুজন ওকে কে কে কাটটা পান নাই? একটা আপু তো অসুস্থ বললেন, আর ভাইয়া, ইয়াটা লিরাপুর তো অসুস্থ, আর তিথি আপুরটা পাইনি। আর ওনাকে আমি মেসেজ আচ্ছা, যিনি রেসপন্স দিয়েছিলাম, বাট আপু রেসপন্স করতেছেন কোনো ওটা বাদ রিপ্লাই দেন, ওটা দেয়নি। স্কিপ করেন তিথি আপনি। আপুকে নিয়ে ভাই খুব টেনশনে আছে। এত টেনশন করার কিছু নেই, উনি ড্রপ আউট হয়ে যাবে যদি কাজ না করে, কিছু করার নেই। আর আপনি যারা আছে তাদেরকে নিয়েই কাজ শুরু করতে হবে আর কি। সো আপু যিনি অসুস্থ ওনারা কনসিডার করেন, ওকে সমস্যা নেই। আর যিনি রেসপন্স করেন ওনার সাথে আর মানে নক করারও দরকার নেই। ভাইয়া, আপু মেসেজ দিয়েছি তো, আমি বলেছি আপু সরাসরি। হুম। আচ্ছা, তাহলে এটা সর্ট আউট করতে এত বেশিক্ষণ লাগার কথা না। আপনাদের কমন জিনিসগুলোকে একটু আগে তো দেখলেন একটা বেস্ট এক্সাম্পল অন্য টিম টু এরটা, সো এরকম করে করা যাবে জিনিসটা। জি ভাইয়া। তাহলে আপনারা যারা তিনজন হ্যাঁ ভাইয়া, করছেন অবশ্যই যান। এইটাকে একটু মার্চ করে ফেলেন, যে মেইন ফিচারগুলো কী কী হবে আপনারা তাহলে জানতে পারবেন আর কি। একটা সার্টেন এরকম প্ল্যাটফর্মে কী কী ফিচার থাকা উচিত, কোনগুলো ওকে না ভাইয়া। হলে ভাইয়া হয়, এই আমাদের ব্যাপারগুলো। হ্যাঁ, তিনজনেরই মেইন ফিচার মানে কমন ইয়া একটু কমই পেয়েছি তিনজনেরই। একটু আলাদা আলাদা, ওকে সমস্যা নেই, তাহলে আলাদা করেই ডাকেন, আলাদা আলাদা নাম দেন। এর জন্য। ওকে এমডি তো, হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের ওই লামিয়া কাজল আছে টিম 2 তে, উনি তো বিগত 5-7টা কোনো ক্লাসই করে নাই আমাদের সাথে। আচ্ছা, সমস্যা নেই, যারা ক্লাস করতেছে না বা রেসপন্স করতেছে না ওনাদেরকে আপনারা ইগনোর করতে পারেন, কজ ওনারা একটা সার্টেন টাইম পরে আপনাদের কাছে হয়তো আসতে পারে, কথা বলতে পারে, কিন্তু অফিসিয়ালি ড্রপ আউট করে দিব ওনাদের, সমস্যা নেই। উনি কি কাম এগুলা করতে পারবে আমাদের সাথে সবগুলা? মেবি না, অনেকগুলা। কজ অনেকগুলো ক্লাস করে নাই এখন, হঠাৎ হঠাৎ করে আসলে তো বুঝবে না এগুলো। টিমে অনেকে থাকে, দু একজন ধরে পরে আর কি, সমস্যা নেই, কাজ করতে থাকেন। তাহলে এটা কমপ্লিট করেন রুবায়েত ভাই। কমনগুলো সর্ট আউট করবেন আর মেইন মেইন ফিচারগুলো উপরে নাম লিখে দিবেন, হয়ে যাবে আশা করি। আর অতুল ভাই এবং হচ্ছে জি ভাই, ইয়াসির অবশ্যই। ভাই যে আর ভাই ওই টিমটাতে যে ছিলেন, হ্যাঁ। লিরাপুর জন্য একটু ওয়েট করতেছি, লিরাপুর ইমন কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, দেখেন আপু একটু সুস্থ হলে দেন। ইয়াসির ভাই এবং অতুল ভাই আপনাদের টিমে যারা আছেন আপনারা তাহলে সর্ট আউট করে ফেলেন। হয়তো বুঝতে পারছেন কীভাবে করবেন, সময় লাগবে জি না, একটু মিটিংয়ের জন্য বসলে একসাথে তাহলে হয়ে যাবে। ওকে, গুড জব, আপনারা আশা করছি এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা পরবর্তী স্টেপে যাব, তার আগে ইমতিয়াজ ভাইয়েরটা একটু দেখে নিই। এটা কে, রাহানা সুলতানা? চেনেন ওনারে? না ভাই, এটা রাহানা সুলতানা আপনারা চিনলাম না আমি, একটু বলেন তো কে আপনি? হ্যালো, হয়তো অন্য কারো অ্যাকাউন্ট থেকে জয়েন করছেন, সমস্যা নেই, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে জয়েন করতে পারেন। এটা বলতেছে লামিয়া কাজল নামের একজন।
আচ্ছা, আপনার কি অবস্থা? আপনি ক্লাসে জয়েন করছেন না, কাজও করতেছেন না? চলেন আমরা তাহলে এখানটাতে ভাইটা দেখি, কি নাম, ইমতিয়াজ ভাই। জি আমি আছি। ভাই আমি একটু এক্সপ্লেন করি, আর নাহলে একটু প্লিজ হয়তো বলেন। বোঝাতে পারবো না। হুম ও, ভাইয়া ভ্যালু প্রপোজিশনে আমি জাস্ট এটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে এখানে কি এই এই এরকম একটা প্ল্যাটফর্মে মানে কি ভ্যালুটা এক্সট্রা অ্যাড করা যায় যেটা অন্যরা পারতেছে না বা স্ট্রাগল ফিল করতেছে। তো হুম আমি অনলি কি পয়েন্ট গুলো আনছি, মানে হিউজ ডিটেলস আনি নাই যে। ওকে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে আহ, তিনটা জিনিসের কম্বিনেশন হলে এটা অনেক ভালো একটা ভ্যালু ক্রিয়েট করবে। অনেক অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট, অনেক অপশন সহ ভ্যারাইটিস কোয়ালিটি প্রোডাক্ট সব মোটামুটি ক্যাটাগরিতে। মানে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আগানোটা অনেক মুশকিল আর কি। সো ভ্যারাইটি প্রোডাক্ট আমার কাছে মনে হইতেছে ভালো হবে। আর প্রোডাক্টের পাশাপাশি শপিং এক্সপিরিয়েন্সটা যেন কাস্টমারের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স পায় এটা। হুম তো আর আরেকটা জিনিস যেটা ফিল করছি যে সব প্ল্যাটফর্মে এটা একটা স্ট্রাগলিং পয়েন্ট পাইছে, ওরা কমিউনিকেশনটাতে সবাই অনেক স্ট্রাগল করতেছে। মানে প্রায় কাস্টমাররা বলতেছে যে আমরা আমাদের কথা কেউ শুনতেছে না, আমরা মেসেজ দিতেছি রিপ্লাই পাইতেছে না। তো আমি মনে করছি এই তিনটা কি যদি এক জায়গায় করা যায় তাহলে হ্যাঁ একটা মানে আলাদা কিছু করার কোনো সুযোগ আছে। তো হ্যাঁ ভাই আমি কি একটু ইন ডিটেলস বলবো, এটার হুম ওভারভিউ বলছিলাম। হুম ওকে। সমস্যা নেই। আমি অনলাইন প্ল্যাটফর্মটাই মাথায় রাখছি, আমি ফিজিক্যালটা মাথায় রাখি নাই, অনলাইনটা মাথায় রেখে ইয়েগুলা আগাইছি। ওকে। তো ক্যাটাগরিজ, হ্যাঁ ক্যাটাগরিজ ওই ওভারঅল একটা ক্যাটাগরি রাখতে হবে। তারপরে আমি একটু কয়েকটা ইয়ে করছি। হ্যাঁ, তারপর প্রোডাক্ট গুলা ক্যাটাগরিজ এবং প্রোডাক্টস, ইচ প্রোডাক্টস এর কিছু জিনিসটা খুবই জরুরি। একদম কমন যেগুলো ভাইয়া, যেমন প্রোডাক্ট ডেসক্রিপশন থাকতে হবে, এই সেই থাকতে হবে, একদম কমন যেগুলো সব ওয়েবসাইটে থাকে ওগুলো হুম আলাদা করে আর মার্ক আউট করে না। বাট সমস্যা দু একটা জিনিস করছি, যেমন অনেকেই জানতে চায় যে এটা কোন কান্ট্রি থেকে, এই যে প্রোডাক্টটা এটা কোন কান্ট্রির, অনেকে অরিজিন কান্ট্রিটা জানতে চায়। হুম আর যেগুলো সাইজ ডিপেন্ডেন্ট, যেমন কাপড় চোপড়, সবাই সাইজ গাইডটা জানতে চায় অনেকে। অনেকে এবং গিফটের আইটেম যেগুলো পারফিউম টাইপ, অনেকে জানতে যে এটা কি সিল্ড আইটেম নাকি আমি জাস্ট দেখবো যে আমাকে একটা দিয়ে দেওয়া হয়েছে অর্ডিনারি। সিলটা অনেক একটু বেশি, সিল্ড এবং ব্র্যান্ডেড জিনিস মানুষ একটু ভ্যালু করে। হ্যাঁ। আচ্ছা। আর একটা জিনিস আমি দেখছি যে ভাই যে যে কোনো প্রোডাক্ট ওইটা যদি কাস্টমারকে সেল করার আগে নিজেরা একটু যাচাই করে দেখা যায়, যে দেখি একটা যদি স্যাম্পল একটা এক্সামিন করা যায় যে দেখি এটি কোয়ালিটি কেমন, তাহলে আমার মনে হইতেছে এটা অনেক বেশি ওই যে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন রিডিউস করবে। ওকে। একটু আগাই ভাইয়া। ওকে। আর ভাইয়া আমি একটা জিনিস মার্ক করছিলাম যে কমিউনিকেশন, এই জন্য কমিউনিকেশনটা নিয়ে একটু স্টাডি করছি যে কিভাবে কাস্টমার কমিউনিকেশনটা অনেক বেটার করা যায়। হুম তো আমি যেটা দেখছি যে অ্যাটলিস্ট তিনটা মিডিয়াম রাখতেই হবে, কল, হোয়াটসঅ্যাপ, ইমেইল। কলটা বেসিক্যালি যারা ডাইরেক্ট কল করে কথা বলতে চায়, হোয়াটসঅ্যাপ যারা কোনো কারণে বিদেশে আছে বা তারা নেট ইউজ করতেছে তাদের জন্য, আর ইমেইলটা যারা লেটার টাইপিং পছন্দ করে। এবং তিনটাই রেকর্ডেড করা খুব মাস্ট মনে করছে, কারণ এগুলোর রেকর্ড থাকলে পরে এটা রেফার করা যায় হুম কাস্টমারকে, যে আপনি কল, এই আপনার কল রেকর্ড বা এই আপনার ইমেল রেকর্ড, আপনি তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার কাছে চাইছিলেন, মানে হুম কাস্টমারকে রিমাইন্ড করা যায় বা নিজে চেক করা যায় কাস্টমার আসলে কি বলছিল বা কি লিখছিল। রেকর্ডেডটা খুব জরুরি মনে করতেছে আমি। কাস্টমার অনেক ধরনের কোয়েরি করে। তো কোয়েরির মধ্যে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কোয়েরি ইম্পর্ট্যান্ট, বাট প্রত্যেকটা কোয়েরিকে অনেক যদি কোয়েরি আসে হান্ড্রেডস, তাহলে প্রত্যেকটারে একটা ওয়েতে ম্যানেজ করা লাগবে। তো সেক্ষেত্রে অনেক ধরনের রেসপন্স হতে পারে, একটা অটো রেসপন্স সেট করে দেয়া যায় যে আপনি তো আমার সাথে যোগাযোগ করছেন, ওকে আমি আপনার কোয়েরিটা পাইছি এবং আমি আপনাকে ইমিডিয়েটলি আনসার করতেছি। হুম ওকে। যদি দেখা যায় সে এমন একটা কিছু জানতে চাইতেছে যেটা সবাই জানতে চায়, এফএকিউ টাইপ, তাহলে ওই ক্ষেত্রে একটা টেমপ্লেট রেডি করে রাখা যায়, জাস্ট টেমপ্লেটটা কপি করে কাস্টমারের নামটা এডিট করে সেন্ড করে দেওয়া যায়। আর যদি এটা কাস্টম বা স্পেসিফিক রেসপন্স হয় তাহলে অবশ্যই দেখতে হবে কাস্টমারের পয়েন্টটা কি। সে যদি এরকম কোনো রেসপন্স দেয় যে আমি একটা আইটেম পারচেজ করছি বাট আমি পাইছি এটা ফল্টি বা ভেঙে গেছে বা ড্যামেজ হয়েছে বা রং আইটেম, মানে যেটা একটু ফ্রাস্ট্রেটিং, তাহলে তাকে ইমিডিয়েটলি রিপ্লাই দেওয়াটা খুব জরুরি। অটো রেসপন্স সে খুশি হবে না, সে একদম স্পেসিফিক রেসপন্সটা চাইবে। সেক্ষেত্রে সেম ডে বা নেক্সট ডে এর মধ্যে দেওয়াটা বেস্ট হবে রিপ্লাইটা। ওকে। আর ভাইয়া কমিউনিকেশনে অনেক সময় উল্টাটা হয়, কাস্টমার কিছু ইনপুট করতে চাইতে পারে। যেমন সে তার একটা
সে তার একটা আইটেম সে খুঁজতেছে বাট আমার ওয়েবসাইটে পাইতেছে না। এখন সে যদি ইজিলি দেখে একটা বক্স আছে ওখানে লেখা যায় যে আমি তো এটা খুঁজতেছিলাম তো এইটা পাচ্ছি না, বা ইভেন অন্য কিছু হতে পারে, যেমন সে একটা ফটো দিতে পারে যে ভাই আমি এই এক্স্যাক্টলি এই বইটা চাচ্ছি বা এই গিফটটা চাচ্ছি, আছে কিনা। তো সে নিচে একটা অডিও কমেন্টও দিতে পারে বা ইভেন ভিডিও, ছোট একটা ভিডিও করে পাঠিয়ে দিতে পারে যে ভাই দেখেন না এই জিনিসটা, হ্যাঁ আমি কিনতে চাচ্ছি। কাস্টমারের যদি এরকম তার মনের মতো ইনপুট দেওয়ার সুযোগ থাকে, কমিউনিকেশনটা অনেক ভালো হবে। ইভেন সে অন্য ধরনের কিছু বলতে পারে যে ভাই এটা জিনিস আউট অফ স্টক লেখা আপনার ওয়েবসাইট, এটা কবে আসবে, তো এটা হুম আসতে যদি দেরি হয় সাবস্টিটিউট আমার কিছু আছে কিনা। হ্যাঁ, আর ওগুলো তো কমন, বেশ কাস্টমার রিভিউ দিবে, রেটিং করবে, ফিডব্যাক দিবে, এটা কমন। বাট ফিডব্যাকটা একটু জরুরি হিসেবে নেওয়া যায়, কারণ ফিডব্যাক থেকেই প্ল্যাটফর্ম আপগ্রেড করার, মানে প্ল্যাটফর্মটা কনস্ট্যান্টলি আপগ্রেড করার একটা বড় সোর্স হচ্ছে কাস্টমার ফিডব্যাক। সো এক্ষেত্রে কাস্টমার ফিডব্যাক খুব জরুরি। আর ভাই অবশ্যই আমি যত ভালোই চেষ্টা করি একটা প্ল্যাটফর্ম, তার কিছু ইয়ে থাকবে, তার কিছু রেস্ট্রিকশন থাকবে। সেক্ষেত্রে ডিসক্লেমার, ওই যে কালো বক্স গুলো, হ্যাঁ আমার কিছু ডিসক্লেমার আমি স্বীকার করে নিতেই হবে যে এগুলা আমার আয়ত্তের বাইরে থাকলে আমি আনফরচুনেটলি আমি কিছু করতে পারতেছি না। যেমন অনেক কখনো যদি স্ট্রাইক হয় সেক্ষেত্রে পোস্টেজ গুলো দেরিতে যাবে, সেক্ষেত্রে কাস্টমারের আপডেট দেওয়া যেতে পারে যে আপনার এটা দেরিতে যাবে, বাট এক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা আমার হবে না, প্ল্যাটফর্মের হবে না, এরকম সামথিং। কখনো আছে কাস্টমার এমন একটা কান্ট্রি বা এমন একটা সে আইল্যান্ড বা এমন একটা জায়গা থেকে অর্ডার করছে আইটেম যেখানে লোকাল কিছু ট্যাক্স থাকতে পারে, কাস্টম এক্সাইজ ভিএটি ডিফারেন্ট হতে পারে, তো সেক্ষেত্রে এটা টোটালি আমি জানবো না সে কত পে করবে আলটিমেটলি, তো এটা আমার আয়ত্তের বাইরে, এরকম কিছু ডিসক্লেমার সেট করা যেতে পারে। ওকে কমিউনিকেশন আমি ভাবছি যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে কমিউনিকেশনটা অনেক ইজি হবে। বেস্ট প্রাইসিং চেকআউট একটা জিনিস ইয়ে করছি। অনেকে চায় না এত হাবিজাবি টাইপ করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, লগ ইন করবে, সে যায় জাস্ট তার নাম দিবে, অ্যাড্রেস দিবে এবং কার্ডের ডিটেলসটা বা পেপাল বা অ্যাপল পে গুগল পে দিবে এবং ঠাস করে তার অর্ডারটা হয়ে যাক। সে তো আগ্রহী না এখানে এসে এত সময় নষ্ট করার। তার জন্য একটা গেস মোড দেওয়া যায়, গেস মোড দিলে সে জাস্ট তার নাম লিখবে, কার্ড নাম্বার এবং এসেনশিয়াল জিনিসগুলো দিবে, দিয়ে এন্টার দিবে, শেষ, তার ইয়েটা প্রসেস হয়ে যাবে। আর সে যদি চায় না আমি লগ ইন করি, সেক্ষেত্রে লগ ইন মোড থাকবে, তার বিভিন্ন অপশন থাকবে যে সে রিমাইন্ডার চায় কিনা, তার অ্যাকাউন্টটাতে সে মানে তার তার ওন অ্যাকাউন্ট যেটা ওইটা সে কতটুকু ইনফরমেশন দিতে চায়, কেমন কাস্টমাইজ করতে চায়, ওইটাতে অনেক অপশন দেওয়া যেতে পারে। সে অনুযায়ী একটা গিফট মোড দেওয়া যেতে পারে, যে ধরেন কেউ কাউকে কিছু গিফট করবে, ওকে, সো সে গিফটের আইটেমটা সিলেক্ট করে কাকে গিফট করে ডিটেলস দিয়ে দিলে আমরা একটা গিফট র্যাপ সহ পাঠিয়ে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা ইনভয়েসটা বা রিসিপ্টটা ওই ওই প্যাকেটে দিব না, ওইটা আলাদা করে কাস্টমারের সেন্ড করতে হবে ইমেইলে বা সামহাউ। আর ডিসকাউন্টের ব্যাপারে ভাইয়া, যেহেতু ডিসকাউন্টটা প্রাইসিং এর সাথে সম্পর্ক আছে, মানে ডিসকাউন্ট গুলো সামহাউ নাইসলি ম্যানেজ করতে হবে। যেমন অনেক ধরনের ডিসকাউন্ট হতে পারে, স্টুডেন্ট ডিসকাউন্ট, মাল্টিপ্লাই ডিসকাউন্ট, ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ডিসকাউন্ট, তো ওগুলো একই সাথে কোনটা কাজ করবে এবং কোনটা করবে না। হ্যাঁ, একসাথে হয়তো বা দুইটা বা তিনটা ডিসকাউন্ট অনেক সময় কাজ করে না, যে কোনো একটা কাস্টমারকে নিতে হবে, এটা তাকে ইজিলি বুঝায় বলতে হবে। ওকে, ওকে, ডেলিভারি এবং পোস্টে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে নর্মাল একটা চ্যালেঞ্জ সবাই আছে, যেটা অনেক আইটেম ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, ওগুলার স্পেশাল কেয়ারে পাঠাতে হবে, বাবল র্যাপ এই সেই অনেক কিছু ইউজ করা লাগতে পারে। হ্যাঁ, তারপর ওকে, ডেলিভারি গুলো যেগুলো হয় ওই যে একটু আগে আমি বললাম না, এছাড়াও যখন ইভেন্ট থাকে, যেমন ক্রিসমাসের সময় বেশ ভালো বন্ধ থাকে এবং ওই সময় খুব বেশি পোস্টাল সার্ভিস ইউজ হয়, যার কারণে অনেক ডিলে হয়। ইভেন আমাদের দুটা ঈদের সময় তখন কিন্তু সবাই এরকম স্টোরে এসে অনেক বেশি অর্ডার করে, তখন একটা মানে ব্যাকলগ বা একটা ল্যাগিং ক্রিয়েট হয়। তো এটাকে সামহাও ম্যানেজ করতে হবে ডেলিভারি বা পোস্টের ক্ষেত্রে সামহাও। হয়তো বা হ্যাঁ অনেকভাবে ম্যানেজ করা যাবে, বাট কিছু কোনো একটা এফিশিয়েন্ট ওয়েতে ম্যানেজ করতে হবে। কারণ আমি অনেক অনেক কাস্টমার রেসপন্স পাইছি, তারা নেগেটিভ, তারা জাস্ট এটা বুঝতেছে না যে সে ঠিক ক্রিসমাস সেলের বন্ধের আগে অথবা ঈদের কাট অফ টাইমের ঠিক আগে সে অর্ডার করছে, সো সেইটা ঈদের মধ্যে পাবে না, বা সেটা নিউ ইয়ারের মধ্যে পাবে না, বা সে ধরেন কারোর জন্মদিনে গিফট করছে, বাট এমন একটা টাইমে গিফট করছে যে ঠিক ওই আহ, ওই ইভেন্টের আগে সে পাবে না। তো এক্ষেত্রে তার ইয়ে দিতে হবে যে তুমি যদি এই টাইমের সময় অনেক আগে চাও ডেলিভারিটা টাইম মতো, তোমাকে অনেক আগে অর্ডার করতে হবে। ওকে আর ভাইয়া সবগুলো ডেলিভারি আর কি।
ওগুলো রেকর্ডেড করতে হবে, কারণ আদারওয়াইজ কখনো কোনো ইনকোয়ারি করা যাবে না। কাস্টমার যদি ইনকোয়ারি করে আপনার এটা কবে পাঠাইছেন, প্রুফ কি যে আপনি আমাকে সেন্ড করছেন। হুম সো আর হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড হতে হবে প্রত্যেকটা ডেলিভারি উইথ রেসিপিয়েন্ট ডিটেলস এবং ডেলিভারি, হ্যাঁ, ইউনিক ইউনিক যে ওটা হতে হবে। আইডি সহ বা কিছু একটা, রিটার্ন সরি, ইউনিক হ্যাঁ, কোনো আইডি রিটার্ন বা কিছু এরকম। সরি ভাইয়া, রেকর্ডেড ডেলিভারি আমাদের একদম কমন, মানে যে কোনো জরুরি জিনিস আমরা রেকর্ড করে পাঠাই, এটা ট্র্যাক করা যায় অনলাইনে আচ্ছা অলওয়েজ। হ্যাঁ, এটা আমাদের জন্য মানে একদম নর্মাল আর কি। বাট 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 আমি মনে করি আর কি অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেম রেকর্ডেড করা ভালো। হ্যাঁ, হয়তোবা প্রায়োরিটি না করে নর্মাল হুম প্রায়োরিটিও রেকর্ডেড করা যায়, ওইটা করা ভালো। তাহলে যেটা করা যায় একটু মানে একদম লেবেল করা থেকে, প্যাকেজটা লেবেল করা হুম থেকে কাস্টমার রিসিভ করা পর্যন্ত প্রত্যেকটা পুরোটা দেখা যায় জার্নিটা। ওকে তো কখনো যদি কাস্টমার কমপ্লেন করে তার কোনো অসুবিধা হয়েছে, তাহলে এটা চেক করে বের করা যাবে যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম হয়েছে। সে রিসিভ করতে দেরি করছে নাকি পোস্টে লেট হয়েছে, না আমরা পোস্ট করতে লেট হয়েছে, ওকে, ফলটা কোন জায়গায়। ওকে রিটার্ন আর রিফান্ডের ক্ষেত্রে হুম, ভাই একটা ইজি আন্ডারস্ট্যান্ডেবল পলিসি থাকলে ভালো। এখন লোকজন আসলে ওই যে 30 পৃষ্ঠার একটা টার্মস এন্ড কন্ডিশন কেউ পড়ে না, ওগুলা টিক হুম দিয়ে চলে যায়। ছোট্ট একটা জিনিস লিখলেই হয় আমার মনে হয় রিটার্ন রিফান্ডের ক্ষেত্রে, যেটা আমার কাছে ইজি এন্ড ফেয়ার মনে হয়েছে। হুম মেইনলি দুইটা পয়েন্ট, যদি আইটেমটা কোনো কারণে রং আইটেম হয়, ফল্টি বা ড্যামেজ হয়, বা হ্যাঁ, বা ডেসক্রিপশনের সাথে ম্যাচ করে না, তাইলে ওইটা কাস্টমার ফুল রিফান্ড পাবে, তার কোনো কষ্ট হবে না। বাট কাস্টমার যদি সে তার মাইন্ড চেঞ্জ করে যে আমি তো লালটা অর্ডার করছি বাট এখন আমার কাছে লাল রঙেরটা সুন্দর লাগতেছে না, আমি হলুদ রঙেরটা চাই, তাহলে সে এক্সচেঞ্জ করতে পারবে। বাট তাকে সে পোস্টাল কস্ট তাকে বিয়ার করতে হবে, কারণ সে মাইন্ড চেঞ্জ করছে। বাট সে স্টিল আইটেমটা যদি আনইউজ থাকে সে আইটেমটা এক্সচেঞ্জ বা রিফান্ড করতে পারবে। আমার কাছে এটা ফেয়ার মনে হয়েছে ইয়েটা। ওকে আর ফাইনালি ভাই, অনেক কিছু আছে যেটা আমি লিখলে আর বললে 1 ঘন্টা লেগে যাবে, এরকম, এই জন্য এগুলাতে যায় নাই। বাট একটা ব্লগ সেকশন লেখা যায় যেটাতে ভেরিয়াস টপিক কভার করে, যেমন কার জন্য কোন আইটেমটা সুইটেবল, কে কোনটা ইউজ করতে পারে না পারে, কোন পারফিউমের টেস্টটা কিরকম, সুইট নাকি হার্ড, নাকি একটু ট্যাঙ্গি, নাকি কিরকম ঝাঁঝালো কিরকম। তারপর আহ, কেউ যদি অনেক দামি একটা আইটেম কিনতে চায় বাট আগে সে একটা স্যাম্পল ট্রাই করে দেখতে পারে কিনা, হাউ টু ডু এ ট্রাই বিফোর বাই, ট্রাই বিফোর ইউ বাই, এরকম একটা, হ্যাঁ, এরকম অনেক অপশন নিয়ে একটা ব্লগ সেকশন করা যায়। এবং ওই ব্লগ সেকশনটা আর প্ল্যাটফর্মটা একটু ইন্টিগ্রেটেড হলে ভালো হয়। ব্লগে এক কথা বলছে আর প্ল্যাটফর্মে এসে আরেক ধরনের এক্সপিরিয়েন্স, মানে সিমিলারিটি থাকলে ভালো হয়, এবং এটা যেন কাস্টমাররা গাইড করতে পারে। যেমন একজন ইন্টারন্যাশনাল বায়ারের জন্য একটা অপশন থাকতে পারে যে তুমি কি হোয়াট টু এক্সপেক্ট ইফ ইউ আর ইন্টারন্যাশনাল বায়ার, তাহলে ওখানে জেনারেল যে এক্সপেকটেশন গুলো লিখে দেওয়া যায় এরকম। ইভেন অনেকে ফল্টি আইটেম পাইলে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো একটা একটা ব্লক করা যেতে পারে, তুমি ফল্টি আইটেম পাইলে তোমার ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নাই, অথবা যদি আমাদের ফল্ট হয় আমরা ফুল করে দেব তোমাকে। হ্যাঁ, আর আমরা যথেষ্ট টেক কেয়ার করি যে একটা আইটেম যাতে তোমার ফল্টি না হয়, তারপরে যদি হয়ে যায় ওইটা আমরা ওইটা কভার করবো, এরকম। এইটাই ভাই। ওকে গ্রেট নাইস। মোটামুটি আপনার এখানে ক্যাটাগরি ওয়াইজ আইটেমসের যেগুলো ছিল এগুলো হয়তো হাইলাইটেড থাকবে, আর বাকি যে ব্যাপারগুলো এগুলো মূলত আমরা মেনটেন করার বিষয়, মানে আমাদের যে ভ্যালু প্রপোজিশনের এখান থেকে কমিউনিকেশনের যে ব্যাপারটা এটা আমাদের এখান থেকে মেনটেন করা, পাশাপাশি চেক আউট প্রসেসটা, ডেলিভারি পোস্ট, ওই তো মানে মেনটেন্যান্সের ব্যাপারটা যদি বলি এক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে যে ব্যাপারগুলো হবে সেটা নিয়ে। আর আইটেম রিলেটেড যে জিনিসগুলো আসছে এর মধ্যে আপনার ক্লদিংস, এরপরে টয়লেট্রিজ, গ্যাজেটস, ফুড, এই জিনিসগুলো ছিল আর কি। ওকে, নট ব্যাড ভাই, ভালো হয়েছে জিনিসটা। এবং আপনার এখান থেকে ফিচার্সগুলো যেগুলো আসবে সেগুলো তো আসলে ই কমার্সের এরকম আলাদা করে কোনো ফিচার্সের এত আলাদা করার কিছু নেই, প্রোডাক্টসই থাকে ওখানে, এছাড়া তেমন একটা কিছু থাকবে না। তবে কাস্টমার এক্সপিরিয়েন্সটা মেনটেন করাটা জরুরি, যেটা আপনি এখানে ভালো মতোই মানে সাইট করছেন আর কি, সর্ট আউট করছেন। থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাই। কোনো কনফিউশন বা কোশ্চেন ছিল কোনো বিষয়ে? না, থ্যাংক ইউ ভাইয়া, আসলে এটা নিয়ে অনেক কাজ করার আছে, আমি জাস্ট টপ আইসবার্গ বলতে পারলে এতটুকুই করছি। আচ্ছা, সমস্যা নেই, ওয়েল ডান। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি সবারটাই পেয়েছি।
এখন সব ওভারঅল কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে কোনো বিষয়ে কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করি। নেক্সট আমাদের পরবর্তী যে স্টেপ বা যেটা করণীয় সেটাতে চলে যাবো আমি এখন। তো আমরা যখন নাকি ভ্যালু প্রপোজিশনটা ডান করে ফেলি মোটামুটি, এইটার থেকে আমরা কিছু আউটপুট পাই যে আমরা কি কি জিনিস আলাদা করে আমাদের বিজনেসটা অন্য যারা কাজ করতেছে এবং আমরা যেইগুলো অফার করতেছি এই ব্যাপারগুলোর সাথে একটু অল্প করে একটা সেকেন্ডারি রিসার্চ টাইপের করে বা আইডিয়া করে নিজেদের থেকে লিখেছি আর কি। এখন আমাদের একদম রুট লেভেলে বা আমরা যেই এরিনাতে বা যেখানটাতে এই প্রোডাক্টটা লঞ্চ করার জন্য ভাববো বা এই প্রোডাক্টটা যেখানে ইউজ করবে, যেই এলাকার বা যেই ধরনের মানুষ ইউজ করবে, ওনাদের জন্য এক্সিস্টিং সার্ভিস যারা প্রোভাইড করতেছে এটা তাদেরকে নিয়ে পড়াশোনা করতে হবে আমাদেরকে। অ্যান্ড এই কাজটাকে বলা হয় হচ্ছে কম্পিটিটিভ অডিট। সো যারা কিনা আপনার কম্পিটিটর আছে মার্কেটে, তাদেরকে নিয়ে আপনার একটু জানাশোনা করতে হবে বা পড়তে হবে বা দেখতে হবে আর কি ওনারা কী অফার করতেছে। সো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হয়তো আমরা ইনডিরেক্টলি দেখার চেষ্টা করব। আর ভালো হয় যদি আপনি আপনার লোকাল এরিয়াতে খোঁজ নিতে পারেন যে কারা আছে এরকম বা এই ধরনের সার্ভিস কারা প্রোভাইড করতেছে, অ্যান্ড ওনাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব। সোয়াট অ্যানালাইসিস বলে এটাকে। সো এইটার সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো। তো কীভাবে এই জিনিসটা করা লাগে যদি একটু বলি, মূলত কম্পিটিটরগুলো দুই রকমের হয়। আমাদের বিজনেস সেন্ট্রিক অথবা প্রোডাক্ট সেন্ট্রিক যদি আপনি কম্পিটিটর ক্যাটাগরি করেন, তাহলে সাধারণত দুই ধরনের কম্পিটিটর আপনি পাবেন মার্কেটে। একটা হচ্ছে আপনার ডিরেক্ট কম্পিটিটর, যাদের কিনা আপনার বিজনেসের যে প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন ওটার যে মেইন ফিচার্স এবং টার্গেটেড যে অডিয়েন্স সেগুলো একদম হুবহু মিলে যাবে, মানে একই ধরনের। জাস্ট আপনি ভিন্ন একটা জিনিস তৈরি করতেছেন এবং ওনারা সেম জিনিসই প্রোভাইড করতেছে আপনার থেকে আগে, অথবা আপনি যেটা করতেছেন তার থেকে বেটার কিছু, বা আপনার থেকে হয়তো কোনো দিক থেকে তারা একটু কমতে থাকতে পারে। এরকম সামহাও আপনার ফিচার্স অথবা আপনার যে প্রোডাক্ট এবং টার্গেটেড অডিয়েন্স যদি সেম হয়, তখন তাদেরকে বলা হবে ডিরেক্ট কম্পিটিটর। আর এই দুইটা যে জিনিসটা যে বললাম, প্রোডাক্ট এবং টার্গেটেড অডিয়েন্স, এই দুইটা থেকে যে কোনো একটা যদি ভিন্ন হয় তাহলে তারা ইনডিরেক্ট কম্পিটিটর হবে। এক্সাম্পল আকারে যদি বলি, ধরেন আমাদের বাংলাদেশে এরকম অনেক ব্র্যান্ড আছে যারা কিনা একজন আরেকজনের ডিরেক্ট কম্পিটিটর এবং ওনারা দুইজনই মার্কেটে মোটামুটি ভালো মতোই টিকে আছে এবং একজন আরেকজনকে কম্পিট করার জন্য বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। সো এই ক্ষেত্রে মানি লেনদেনের ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে ব্র্যাকের যে বিকাশ এবং হচ্ছে আপনার নগদ ডাক বিভাগের, এদের মধ্যে দেখবেন এরা ডিরেক্ট কম্পিটিটর একে অন্যের, এবং ওনারা একই রকম সার্ভিস প্রোভাইড করে এবং ওনাদের টার্গেটেড অডিয়েন্সও কিন্তু সেম। যারা বিকাশ ব্যবহারকারী তারা চাইলে নগদে শিফট করতে পারে এবং নগদ বিকাশ দুইটাই অনেকে ব্যবহার করে আর কি। অর্থাৎ তাদের টার্গেটেড অডিয়েন্সও সেম, তাদের প্রোডাক্ট এবং অফারিংসগুলো একদম সেম সব কিছু, হয়তো একটু ভিন্নতা আছে বাট কোয়াইট সিমিলার। এরপর ইনডিরেক্ট কী জিনিস? ইনডিরেক্ট বলতে বোঝায়, ধরেন ওদের সাথে যদি কম্পেয়ার করা হয়, সে দারাজের কথা যদি আপনারা ভাবেন, এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম। সো ওইখানে যদি কেউ পারচেস করে কোনো কিছু, যিনি পারচেস করবে উনি হয়তো পেমেন্টের জন্য আবার বিকাশ অথবা নগদ ব্যবহার করতে পারে। তো এই ক্ষেত্রে ইউজারটা কিন্তু সেম, অর্থাৎ একজন ইউজার সে চাইলে নগদেরও কাস্টমার হতে পারে এবং সে চাইলে দারাজে নগদ দিয়ে পেমেন্ট করে দারাজ থেকেও পারচেস করতে পারে। তাহলে দারাজ এবং নগদ হচ্ছে একে অন্যের ইনডিরেক্ট কম্পিটিটর। এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র কাস্টমারটাই সিমিলার কিন্তু তাদের প্রোডাক্ট ভিন্ন। দারাজ হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, ওখানে পণ্য কেনাবেচা হয়, কিন্তু নগদ কিন্তু এরকম কোনো পণ্য কেনাবেচা করে না, ওনারা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সাথে জড়িত। সো এই বিষয়টাই মূলত আমাদের সর্ট আউট করা লাগবে। আমরা আমাদের যে প্রোডাক্ট বা আমরা যেই কাজ করতেছি সেগুলোর মধ্যে আপনার যারা কিনা এক্সিস্টিং সার্ভিস প্রোভাইড করতেছে সে এবং যাদের সাথে আমাদের টার্গেটেড অডিয়েন্সও মিলে যাবে, ওদেরকে নিয়ে আমরা একটু ডিরেক্ট এবং ইনডিরেক্ট ওয়েতে সর্ট আউট করবো যে কারা আমাদের ডিরেক্ট কম্পিটিটর এবং কারা ইনডিরেক্ট কম্পিটিটর। শুধু সর্ট আউট করবো না, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়েও আমরা স্পেসিফিকলি জানার চেষ্টা করব। তো কী সেইগুলো সেটা নিয়ে আমি একটা এক্সেল শিট দেখাচ্ছি এবং আপনাদেরকে এটা করার জন্য
এই শিটটা মেনটেন করতে হবে, এক্সেল শিট আর কি। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলটা সহই আমি দেখাচ্ছি। প্রথমত আপনারা এই যে শিটটা আছে এটা একদম উপরের দিক থেকে আমি এক্সপ্লেন করব কোন কোন বিষয়গুলো দরকার এবং কোনটা কোনটা আপনারা কীভাবে মেনটেন করবেন। একদম উপরে গোলটা কি, আসলে আপনি কেন এই অডিটটা করতেছেন সেটার একটা গোল এখানে লিখতে পারেন। কম্পেয়ার দ্য ইউজার এক্সপিরিয়েন্স অফ ইচ কম্পিটিটরস মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। সো যাদের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট আছে তাদের ইউজাররা কী ধরনের এক্সপিরিয়েন্স করে, আপনারা চাইলে ওনাদের ওই প্রোডাক্টটা ব্যবহার করে নিজেরা এক্সপিরিয়েন্সটা এখানে লিখতে পারবেন আর কি। আচ্ছা, তো একদম বাঁ পাশে এখানটাতে হচ্ছে ব্র্যান্ডের নামটা থাকে। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন নিজেদের কোম্পানি সম্পর্কে এখানে লিখছে ওরা, যদি এটা দরকার নেই আপনাদের হয়তো এটা স্কিপ করবেন, আপনাদের কোম্পানি সম্পর্কে কিছু লিখতে হবে না, বা চাইলে লিখতে পারেন যদি থাকে। কোনো কোনো বিষয় হয়তো থাকবে, কোনোটা থাকবে না, যেমন আপনাদের ওয়েবসাইট এখন নাই হয়তো, সো এগুলো না লিখলেও চলবে। এরপরেরটা যেটা, এটা আরেকটা কোম্পানি এবং হচ্ছে এদের ডিরেক্ট কম্পিটিটর। এভাবে করে 2-3টা ডিরেক্ট আসছে, দেন 2টা হচ্ছে ইনডিরেক্ট কম্পিটিটরের নাম লিখছে। সো আমরাও চেষ্টা করবো আমাদের ডিরেক্ট কম্পিটিটর 2-3টার সার্চ করার জন্য এবং ইনডিরেক্ট 1-2টা পাইলে ওগুলোকে নেওয়ার জন্য। তো এই শিটের মধ্যে মূলত কী কী থাকে, যেমন প্রথমে দেখতে পাচ্ছি আমরা একদম উপরে যদি দেখি গোলটা লেখার ঠিক পরে জেনারেল কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় ওই ব্র্যান্ড সম্পর্কে। তো জেনারেল ইনফরমেশনগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার কম্পিটিটরের টাইপটা আমরা লিখবো, ডিরেক্ট না ইনডিরেক্ট, হ্যাঁ এটার মধ্যে। তারপর ওদের লোকেশন, ওদের বিজনেসটা কোথায় আসলে, হ্যাঁ এটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, অর্থাৎ আপনার লোকাল আপনি যেখানে থাকেন সেখানেও ওরা হতে পারে, অথবা ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে ভালো হয় যদি আপনি যেখানে থাকতেছেন বা আপনি যেখানে বিজনেসটা শুরু করবেন ওদেরকে নিয়ে স্টাডি করার, যদি ইনকেস না থাকে ওখানে পর্যাপ্ত, তাহলে আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন এক্সাম্পলগুলো দেখতে পারেন, হয়তো আপনি নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করাতে পারবেন এই ক্ষেত্রে। তারপর প্রোডাক্ট অফারিং, ওনারা কয় ধরনের প্রোডাক্ট দিচ্ছে এবং কি কি প্রোডাক্ট দিচ্ছে, যদি প্রোডাক্ট দেয় আর কি, আর যদি মেইন প্রোডাক্টগুলো উল্লেখ করলেই চলবে। আর যদি এটা এমন হয় যে কোনো প্রোডাক্ট কিছু না, ওনারা সার্ভিস প্রোভাইড করে, ফাইন, কী কী ফিচার দিচ্ছে সার্ভিসটা প্রোভাইড করার ক্ষেত্রে, ওনাদের মেইন ফিচারগুলো কী এবং ওনাদের প্রাইসিংগুলো কেমন। এখানে 3টা ডলার সাইন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম, এবং একটাও ডলার সাইন হতে পারে। এটা দিয়ে আপনার প্রাইসিংটা খুব বেশি নাকি মিডিয়াম নাকি ইউনো অ্যাভারেজ নাকি একদম কম, এই জিনিসগুলো একটু করতে পারেন, জাস্টিফাই করতে পারেন। 3টা থেকে একটা, এরকম একটা দিতে পারেন বা 2টা বা 3টা ম্যাক্সিমাম, যদি অনেক কস্টলি হয় সেক্ষেত্রে। অনেকে দেখা যায় একটু প্রিমিয়াম সার্ভিস দেয়, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয়ে যায়। আবার অনেকে দেখা যায় কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করে হলেও মডারেট একটা প্রাইস রাখতেছে, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনি প্রাইসিংটা এখানে একটা সিম্বল দিলেই চলবে, ডিরেক্ট কোনো প্রাইস লিখতে হবে না। অ্যান্ড দেন আসা হচ্ছে ওয়েবসাইটস, যদি ওনাদের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটার ঠিকানাটা এখানে দিয়ে লিখে দিতে হবে, যাতে দেখা যায় আর কি যে কোনো সময় ওনারা ওনাদের ওয়েবসাইটটাতে কেমন কী রাখছে না রাখছে হাবিজাবি। তারপর বিজনেসের সাইজটা কেমন, ওনারা কি স্মল বিজনেস কোনো একটা সার্টেন এলাকার মধ্যে সীমাবদ্ধ, নাকি মেইন সিটিগুলোর মধ্যে সীমাবদ্ধ, নাকি পুরো কান্ট্রির মধ্যে ওনারা সার্ভিস প্রোভাইড করে, নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করে। এই বিষয়গুলো উপর ভিত্তি করে আপনি স্মল না মিডিয়াম না লার্জ বিজনেস সেটা মানে সর্ট আউট করতে পারবেন বা জানতে পারবেন। তো এসএমইগুলোকে আপনারা টার্গেট করবেন, যারা কিনা ক্ষুদ্র উদ্যোক্তা এবং অল্প অল্প করে হয়তো গ্রো করতেছে। কজ আপনারা ইনিশিয়ালি হয়তো অনেক বড় সড়ো কোনো কিছু করবেন না, ইনিশিয়ালি হয়তো আমরা একটা ছোট্ট কিছু দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে গ্রো করবো হয়তো। সো স্মল বিজনেসগুলো যেগুলো আছে লোকাল বাট মোটামুটি সবাই চেনে, বা এমন হতে পারে বিজনেসটা অনেক বড় মনে হতে পারে আপনার কাছে, কিন্তু দেখা যায় যে এদের হয়তো এত বেশি না, মানে গ্রোথ যদি বলেন। সো এদিক থেকে নতুন কোনো বিজনেস অথবা পুরনো বাট গ্রোথ ভালো না, সামহাও বিজনেসটা এত বেশি ইলাবোরেট করে না, এরকম চাইলে টার্গেট করতে পারেন, কজ ওনাদের থেকে আপনি শেখার থাকবে অনেক কিছু। কজ আপনি যখন স্টার্ট করবেন আপনার লেভেলটা ওখানেই থাকবে, ইনিশিয়ালি আপনি বড় সড়ো কোনো ব্র্যান্ড হবেন না। টার্গেট অডিয়েন্স কারা, এটাও আপনাকে মেনশন করা লাগবে। এটা হতে পারে বয়সের ভিত্তিতে আপনি লিখতে পারেন, অথবা তাদের পেশার ভিত্তিতে আপনি লিখতে পারেন, হ্যাঁ যেমন এখানে লোকাল মিলেনিয়ালস, তারপর ফ্যামিলি মেম্বারদেরকে টার্গেট করছে বা ফ্যামিলি আছে যাদের এদের, তারপর এরকম বিভিন্ন এজের হতে পারে, সিনিয়র সিটিজেন হতে পারে, অথবা স্টুডেন্টসদেরকে টার্গেট করে করতে পারেন, ইউথদেরকে টার্গেট করে করতে পারেন এরকম, অথবা অল ক্যাটাগরি যে কোনো রকমের জনসাধারণের জন্য আপনি সবার জন্য উন্মুক্ত রাখতে পারেন। ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট কী সার্ভিস কী সেটার উপর ভিত্তি করে অডিয়েন্স কারা সেটা লিখতে পারেন। এরপর আসে হচ্ছে ইউনিক ভ্যালু প্রপোজিশন,
সো ভ্যালু প্রপোজিশন তো বুঝেন মেইন ফিচারগুলো যেগুলো, কিন্তু সবগুলো আমরা উল্লেখ করব না, ইউনিক কোনটা। হ্যাঁ, এইখান থেকে ওনাদের শুধুমাত্র ওনারাই প্রোভাইড করতেছে, আর কেউ এরকম সার্ভিস দিচ্ছে না। কোন জিনিসটা আপনার কাছে ইউনিক মনে হচ্ছে? যদি এমন মনে হয় যে না এখানে ইউনিক কিছুই পাই নাই, তবে একটু ডিফারেন্ট ওয়েতে হয়তো কিছু একটা করতেছে, সো ওই ডিফারেন্সটা কোথায় আছে সেটাও আপনি উল্লেখ করতে পারেন, যদি একান্তই ইউনিক কোনো কিছু না থাকে অন্যদের থেকে কম্পারেটিভলি। এটা হলো জেনারেল ইনফরমেশনগুলো একটা সার্টেইন ব্র্যান্ডের। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ওনাদের যে সকল ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনসগুলো পাবেন সেটার উপর ভিত্তি করে তাদের ইউএক্সটাকে আপনি হচ্ছে হাইলাইট করবেন। ইউএক্স বলতে মূলত আমরা তিনভাবে এটা মার্ক করব বা হাইলাইট করব। একটা হচ্ছে মানে নোট ডাউন করবো এভাবে, নিড টু ওয়ার্ক, ওকে, গুড, আউটস্ট্যান্ডিং। এই চারভাবে ক্যাটাগরি করা যায়। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে এটা আসলেই অনেক ভালো ছিল, খুব ভালো করছে এবং সব কিছু ঠিকঠাক পারফেক্টলি কাজ করতেছে। আবার যদি মনে হয় না অনেক বেশি ভালো না বাট চলবে, ভালো হয়েছে জিনিসটা, বা অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে আর কি। আর ওকে লেভেলের মানে হচ্ছে আপনি এটা কাজ চালানো যায় কিন্তু অনেক বেশি ভালো না, ওকে চলবে, এটা কাজ চলতেছে এটা দিয়ে। নিড টু ওয়ার্ক মানে হচ্ছে এটা দিয়ে কাজ হচ্ছে না, এটা কাজই হয় না এবং এটা ভালো না, এরকম। সো এভাবে আমরা রিমার্ক করতে পারি আর কি। আর এখানে এই প্রত্যেকটা ইয়ের আগে, স্টেটমেন্টের আগে দেখেন এখানটাতে প্লাস মাইনাস সিম্বল ইউজ করা হয়েছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিম্বল। সো পজিটিভ নেগেটিভ এগুলো কখন ভালো আর কোনটা খারাপ এই জিনিসটা আমরা শুরুতে লিখে দিব। সো একদম উপরে দেখেন প্রত্যেকটা জিনিস ইউএক্সের দিক থেকে আমরা কী কী জিনিস দেখবো। একটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনটা হতে পারে ডেস্কটপ, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলো থেকে। সো ওনাদেরকে আপনি প্রথম দেখবেন কোথায়? শুরুতে তো ফ্যাক্টরি ভিজিট করা সম্ভব না, তাই না? শুরুর ইমপ্রেশনটা হবে ওয়েবসাইট এবং মোবাইল থেকে। যদিও ফ্যাক্টরি ভিজিট করতে হবে না, আমরা ওয়েবসাইট এবং মোবাইল থেকেই চেষ্টা করব বোঝার জন্য। তো ডেস্কটপটা মানে ডেস্কটপ যে অ্যাপটা, ওয়েবসাইটটা, সেটা আপনি ব্রাউজ করবেন ডেস্কটপ থেকে। আপনি ওপেন করবেন ওদের ওয়েবসাইটটা এবং দেখবেন এটা ভিজুয়ালি অ্যাপিলিং কিনা বা কেমন ওভারঅল। যেমন এখানে দেখতে পাচ্ছেন গুড লেখা, ওকে লেখা, আউটস্ট্যান্ডিং লেখা, সি। তো এখানে এই লেখাগুলোর নিচে পজিটিভ দেয়া, মানে কি সবগুলো যদি প্লাস হয় তাহলে এটা আউটস্ট্যান্ডিং, যদি প্লাসের সংখ্যা বেশি হয় মাইনাসের সংখ্যা কম হয় তাহলে গুড, যদি সমান সমান থাকে মানে প্লাস মাইনাস সমান সমান তাহলে ওকে, আর যদি কোনো কারণে নেগেটিভ বেশি হয় তাহলে এটা নিড টু ওয়ার্ক। নেগেটিভ বেশি হওয়া যাবে না কখনোই। আর যদি হয় লিখতে পারবেন, অসুবিধা নেই, যে মনে হয় এটা ভালো না, ভালো লাগে না আমার কাছে, সবগুলোই নেগেটিভ, সে ব্যাপারগুলো আপনি নেগেটিভ মার্কিং করলে যদি নেগেটিভের সমান বেশি হয় বা সবগুলোই নেগেটিভ হয় তাহলে নিড টু ওয়ার্ক দিয়ে দিবেন। এই গেল ফার্স্ট ইমপ্রেশন, হ্যাঁ, ওনাদের সম্পর্কে। সো এটা বোথ ডেস্কটপ থেকে দেখবেন এবং আপনার ফোন থেকে ওদের ওয়েবসাইটে ঢুকবেন, অথবা যদি ওদের মোবাইল অ্যাপ্লিকেশন থাকে সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা চেষ্টা করুন ফোনে ইনস্টল করার, যদি হয় আর কি। ইনস্টল করে দেখবেন কোথায় কী আছে না আছে বা কেমন কী, দেখে একটু আইডিয়া নেবেন। হ্যাঁ, কী ধরনের কীভাবে আইডিয়া নেবেন সেটা আমি বলবো না। তো এরপর হচ্ছে আপনার ফিচার্সগুলো, ওনারা কী কী ফিচার রাখতেছে হ্যাঁ ইউজারদের জন্য ব্যবহার করার ক্ষেত্রে, এবং সেই ফিচারগুলো অ্যাক্সেস করা যাচ্ছে কি না, অ্যাক্সেসিবিলিটি কেমন, ইউজার ফ্লোটা কেমন মনে হয়েছে, ইউজাররা একটা জিনিস কাজ শুরু করলে সেটা কমপ্লিট করতে পারে কিনা স্মুথলি, নাকি অনেক ঝামেলা কিচ্ছা কাহিনী করতে হয়, এই ব্যাপারগুলো। নেভিগেশন ঠিক আছে কিনা, এমন যদি হয় যে কোনো একটা নেভিগেশন বাটনে ক্লিক করছেন কিন্তু এটা কাজ করে না, কোনো একটা পেজে আসছেন বা কোনো একটা স্ক্রিনে আসছেন মোবাইল অ্যাপ থেকে, ওই স্ক্রিন থেকে আর ব্যাক করা যায় না, বিভিন্ন নেভিগেশন সংক্রান্ত যদি ঝামেলা থাকে সেটা এখানে উল্লেখ করতে পারেন, আর যদি ভালো হয় উল্লেখ করবেন। তারপরে আসে হচ্ছে ওয়েবসাইটের ভিজুয়াল ডিজাইন, ভিজুয়াল অ্যাস্থেটিকটা কেমন মনে হয়েছে আপনার কাছে, কালার্স অ্যান্ড এভরিথিং ঠিক আছে কি না, টাইপোগ্রাফি অ্যান্ড ইমেজারি, বাচ্চাগুলো আপনারা যে পড়ছিলেন না শুরুর দিকে কালার থিওরি অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে, সো ওটা দেখে জাজ করবেন একটু যে কেমন হয়েছে জিনিসটা, ভালো কিনা, ঠিকঠাক আছে কিনা, এই ব্যাপারগুলো। দেন ওয়েবসাইটের কন্টেন্টগুলো ঠিক আছে কিনা সেটা আপনি দেখবেন। ওয়েবসাইটের কন্টেন্ট বলতে যে ইউএক্স রাইটিং বলে এটাকে, ওনারা যে লিখছে বা অ্যাড্রেস করে ইউজারদেরকে সেই ব্যাপারগুলো কিভাবে করে, ওনাদের টোনটা কেমন এবং ডেসক্রিপটিভনেস কেমন। টোন বলতে এটা ফ্রেন্ডলি টোন হতে পারে, সিরিয়াস টোন হতে পারে, আবার ডেসক্রিপটিভনেসের মধ্যে অনেক কিছু এক্সপ্লেন করা থাকতে পারে, অনেক অনেক বেশি কিছু লিখে ফেলে, অনেকে ভাবে যে মানুষ পড়বে এগুলো, সো এত কিছু না লিখে টু দ্য পয়েন্টে কতটুকু কথা বলে, এই ব্যাপারগুলো, আননেসেসারি ডিটেলস যাতে না থাকে, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট যাতে হয় এরকম। আর টোনটা জাজ করবো কেমনে,
দেখবেন আপনার ব্র্যান্ডের যদি কথা বলি, সে আপনারা তো বিভিন্ন কোম্পানির সিম ইউজ করেন, এক একটা কোম্পানির এক এক রকম টোন থাকে। যেমন বাংলা লিঙ্ক, গ্রামীণ এরা একটু ফর্মাল টোনে হচ্ছে অ্যাড্রেস করে, হ্যাঁ। আর এয়ারটেল, রবি এরা দেখবেন একটু ইউনো টিনেজারদেরকে টার্গেট করে, অথবা যারা কিনা ইয়ত তাদেরকে টার্গেট করে, এবং বন্ধু বন্ধু বলে বা তুমি এরকম এভাবে ইউজ করে, হ্যাঁ। এসএমএস দিলে দেখবেন যে তুমি এটা করো ওইটা করো, বা তোমার বন্ধুদের এইভাবে। সো এরকম তুমি বলে বা এইভাবে একটু ফ্রেন্ডলিভাবে মেনটেন করতেছে জিনিসটা, মানে ওটা ধরেই নেয় যে আপনারা বাচ্চা পোলাপান সবাই। আবার বিশেষ করে এয়ারটেল, আবার দেখবেন কিছু কিছু সিম আছে এটা জানে ওরা সবাই সবাই ইউজ করে, মোস্ট অফ দ্য পিপল ওদের সিনিয়র সিটিজেন অথবা হতে পারে, বাট ওনারা একটা প্রফেশনাল টোন মেনটেন করে, বা এটা সিরিয়াস থাকে, একটু ডিরেক্ট এবং সিরিয়াস, আজারে পেঁচাল বা বন্ধু বান্ধব এইসব আজারে কথাবার্তা বলে না। সো এটা এরকম টোনটা ওনারা কেমন মেনটেন করছে এই ব্যাপারটা আপনি জাস্ট কয়েকটা যদি একটা যে কোনো ওয়েবসাইটে গিয়ে ওনার একটা বডি টেক্সট পড়েন, অথবা ওনাদের হেডিংটা পড়েন, যে হেডিংটা কীভাবে লিখতেছে, ওই জিনিসটা আপনি থেকে বুঝতে পারবেন ওনারা কি ফ্রেন্ডলি টোন মেনটেন করে নাকি না একটু ইউজারদের সাথে সিরিয়াস থাকে এই ব্যাপারটা। সো এইভাবে করে আমরা লিখতে হবে আমাদের ইউজারদের সম্পর্কে, বা অডিট যে করব যাদের ওয়েবসাইটগুলো দেখব তাদের সম্পর্কে আর কি। সো এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। ডিরেক্ট কম্পিউটার হিসেবে বার্গার নেস্ট বলে একটা ব্র্যান্ড, যদি এটা ফুড ট্রাক নামে একটা সার্টেইন ব্র্যান্ডের ক্ষেত্রে করা হয়েছিল, এক্সাম্পল আকারে দেয়া। আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব না, আপনারা এটা মেকা কপি করে ফাইল থেকে মেকা কপি করবেন, তারপর এখান থেকে আপনি আপনাদেরটা সম্পর্কে লিখবেন, নামটা চেঞ্জ করে নেওয়ার উপরে, এবং ভিতরের গোল অ্যান্ড এভরিথিং চেঞ্জ হবে। প্রথমটা আপনি চেঞ্জ করে ফেলেন, এখানে আপনাদের কোম্পানির নাম বা এগুলো লেখা লাগবে না, ওনাদের যেহেতু এক্সিস্টিং প্রোডাক্ট ছিল এর জন্য লিখছে। আচ্ছা, সেকেন্ডটা থেকে আমি দেখাই। তো বার্গার নেস্ট এটা হচ্ছে ওনাদের একটা কম্পিটিটর, এবং এরা হচ্ছে এদের ডিরেক্ট কম্পিটিটর, এবং এদের লোকেশনটা এখানে দেয়া। দেন প্রোডাক্ট অফারিং, ওনারা 10 ধরনের বার্গার বিক্রি করে, 10 রকমের বার্গার ওদের কাছে অ্যাভেলেবেল আছে। ওদের প্রাইসটা মোটামুটি কস্টলি, অনেক বেশি কস্টলি, এবং এদের একটা ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেয়া। আদৌ কাজ করে কিনা একটু দেখি। আচ্ছা, এটা হয়তো ডামি দেওয়া হয়েছে। তারপরে এদের বিজনেসের সাইজটা লিখছে এখানে, স্মল অর লার্জ বা কিছু একটা মিডিয়াম হতে পারে এরকম লিখবো। দেন ওনারা হচ্ছে টার্গেট করে ফ্যামিলিদেরকে, ট্রেডিশনাল আমেরিকান স্টাইল ফুড এরকম টাইপের ফুড ওরা হচ্ছে সার্ভ করে বা প্রোভাইড করে, এটা ওদের ইউনাইক একটা ভ্যালু প্রপোজিশন। ট্রেডিশনাল জিনিসটাকে ওনারা টার্গেট করছে, ট্রেডিশনাল জিনিসটাকে। ফার্স্ট ইমপ্রেশনের দিক থেকে ওনাদের ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স যদি বলে, সেই ক্ষেত্রে ডেস্কটপ থেকে ভিউটা ওকে লেভেলের মনে হয়েছে, ওয়েলকামিং অ্যান্ড ইজি টু ইউজ। বাট একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ফিলস ড্যান্স অ্যান্ড ওভারওয়েলমিং ইন প্লেসেস, কোথাও কোথাও একটু ঝামেলা আছে, এবং হচ্ছে এটা ক্লিয়ার থাকে না মেসেজটা বা কী এক্সপ্রেস করতে যাচ্ছে, বা ওভারওয়েলমিং ফিল করে অনেক জায়গায়। তারপর মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা মোবাইল থেকে যদি অ্যাপ এক্সপিরিয়েন্স করে সেক্ষেত্রে ভালো মনে হয়েছে, ওইটা ফুলি রেসপন্সিভ ছিল, অ্যান্ড অ্যানিমেশন অ্যাডেড টু এনহ্যান্স দ্য মোবাইল এক্সপিরিয়েন্স, ওখানটাতে বিভিন্ন অ্যানিমেশনস ইউজ করা হয়েছে। অ্যান্ড একটা নেগেটিভ পয়েন্টও ছিল, সেটা হচ্ছে মেনু ইজ হার্ড টু রিড, মেনু যেটা সেটা পড়া যাচ্ছিল না ঠিকমতো, মেনু বার যেটা ছিল। তারপর ইউএক্সের দিক থেকে ওয়েবসাইটের ইন্টারাকশন সম্পর্কে লিখছে, ফিচার্সগুলো গুড, ওকে লেভেলের মনে হয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট ফিচার্স বা বিভিন্ন রকম মেন ফিচারগুলো লিখতে পারি আমরা। তারপর এখান থেকে নেগেটিভিটি থাকলে, যেমন ইউজার হ্যাভ টু ডাউনলোড পিডিএফ অফ মেনু টু ওপেন ইট। আচ্ছা, ওনাদের যে মেনুটা সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে তারপর দেখতে হয়। তারপর অ্যাক্সেসিবিলিটির দিক থেকে নিড টু ওয়ার্ক মনে হয়েছে খুবই বাজে, ওয়েবসাইট অনলি অ্যাভেলেবল ইন ইংলিশ, মেনু ইজ included as an image and it is hard to read, মেনুটা ডাইরেক্ট একটা ইমেজ আকারে বসাই দিছে, এটা পড়া যায় না। অ্যান্ড ইউজার ফ্লোর দিক থেকে ওকে লেভেলের মনে হয়েছে, ফাইন্ড দ্য মেনু, ইজিলি মেনুটা দেখা যাচ্ছে কিন্তু নিডেড টু সার্চ টু ফাইন্ড আওয়ার্স। সো এখানটাতে হোম পেজটাও খুব বেশি বিজি ছিল, এবং এটার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো না। নেভিগেশনের দিক থেকে ওকে লেভেলের, বাট এখানে ওকে না, এটা হয়তো নিড টু ওয়ার্ক দেওয়া উচিত, কজ দুইটাই নেগেটিভ।
তারপর এখানটা somewhat difficult to navigate and some elements seems clickable but are not working. বা- দেখে মনে হয় যে কাজ করবে বা ক্লিক করা যাবে হয়তো, কিন্তু এটা ক্লিক করলে কাজ হয় না, এরকম নেভিগেশনটা ঠিকঠাক মতো হয় না আর কি। তারপর ওয়েবসাইটের ভিজুয়ালটা কেমন, এখানটাতে নিড টু ওয়ার্ক, ব্র্যান্ড আইডেন্টিটি একদমই নাই, কোনো কালার টালার স্কিম কিছু ফলো করা হয়নি। যেমন আগেরটাতে গুড ছিল, কালার স্কিম ভালো ছিল, ফন্ট এগুলো সব ঠিকঠাক মতো ব্যবহার করা হয়েছে, আর্ট ডিরেকশন ভালো ছিল। ইনকনসিস্টেন্ট, তবে নেগেটিভিটির যদি লেখেন তাহলে এরকম হতে পারে, ইনকনসিস্টেন্ট ইউজ অফ ইমেজারি অ্যান্ড ফটোগ্রাফি। আপনি যেটা দেখবেন ওরকম টাইপেরই লিখবেন আর কি, যদি মনে হয় ভালো তাহলে ভালো বলবেন, যদি মনে হয় না ভালো না সেই পয়েন্টগুলো লিখতে পারেন। টোনগুলো এক্ষেত্রে একটু আগেই বললাম টোনটা কীভাবে জাজ করবেন, ডিরেক্ট না ফ্রেন্ডলি। অ্যান্ড ডিসক্রিপটিভনেসটা আপনারা জাস্ট পড়লেই বুঝতে পারবেন যে কেমন। যেমন ওনাদের ক্ষেত্রে বলতেছে অল কি ইনফরমেশন ইজ প্রেজেন্ট, আননেসেসারি ডিটেলস দেওয়া ছিল কিছু, সবগুলোই মেন ফিচার বা ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে কিন্তু আজারে কিছু ডিটেলস হয়তো দিয়ে রাখছে। সো এইভাবে করে আমরা একটা কম্পিটিটরের বিভিন্ন দোষগুণগুলো বের করব। দোষগুণ বলতে ওনাদের এই স্পেসিফিক ক্যাটাগরির বিষয়গুলো দেখলেই মোটামুটি আমাদের যতটুকু ইনফরমেশন দরকার সেটা চলে আসবে আর কি। আরও অনেক রকমের অডিট হতে পারে, অনেকভাবে হতে পারে, ফিনান্সিয়াল অডিট হতে পারে, তারপর ওদের চেইন অফ কমান্ডের হতে পারে অডিট, বিভিন্নভাবে হতে পারে। ওভারঅল কর্পোরেট ওদের যে নিজস্ব অফিস বিভিন্নভাবে অডিট করা হয়, প্রোডাক্ট নিয়েও হতে পারে। কিন্তু আমরা অ্যাজ আ কম্পিটিটর কয়েকটা সার্টেন ফিল্ডে অবজারভেশন করবো আর কি, সব ফিল্ডে দরকার নেই। সো এক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো যে এখানে পয়েন্ট আউট করা হয়েছে এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবো যে আমরা তাহলে বেটার কোন জায়গা থেকে করতে পারি, এবং ওনাদের যেই জায়গাগুলো ল্যাকিংস আছে সেগুলো আমরা যাতে না হয়, বা ওনারা যে বিষয়গুলো অফার করতেছে না সেগুলো যাতে আমরা অফার করি, এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারবো আর কি। এরপর আমাদের এটা যদি হয়ে যায় দেন আমরা একটা ফর্ম করতে হবে গুগলের, ফর্ম বলতেছি ওই যে একটা হচ্ছে ডক ফাইলের মধ্যে ওনাদের সোয়াট অ্যানালাইসিসটা করতে হবে। তো সোয়াট অ্যানালাইসিসটা কীভাবে করে, কী দেওয়া লাগে সেই ব্যাপারগুলো আমি একটু পর বলছি। আচ্ছা, এখন আপনারা তাইলে এই যে আমি বিভিন্ন ব্র্যান্ডেডগুলোর নাম এবং হচ্ছে ডিটেলসগুলো দেখতে বললাম, কই থেকে দেখবেন? হয়তো বলছিলাম আগের ক্লাসগুলোতে যে আমাদের লোকাল যদি আপনি কোনো নাম জানা থাকে যে আমাদের সাথে কম্পিটিটর এরা, যেমন যারা বই নিয়ে কাজ করতেছেন আপনাদের কম্পিটিটর বহুত আছে বাংলাদেশের, লোকাল রকমারি আছে অ্যান্ড হাবিজাবি বহুত খুঁজলেই পাবেন। তারপর যারা নাকি বেকিং নিয়ে কাজ করবেন ওদেরকেও দেখতে পাবো যে আপনারা ইনডিরেক্ট এবং ডিরেক্ট বহুত রকমের ব্র্যান্ড পাবেন, যারা কিনা জায়ান্ট ব্র্যান্ডও আছে এরকম বহুত আশেপাশের লোকাল অ্যান্ড সারা দেশব্যাপী সার্ভিস দেয় এরকমও আছে। তারপর লাইফস্টাইল নিয়ে, মুসলিম লাইফস্টাইল, এটা হয়তো ইমতিয়াজ ভাই ওনাদের আশেপাশে যদি খোঁজ নেন পাইলেও পাইতে পারেন, আর যদি না পান একান্তই তাহলে আপনি, আছে কি এরকম আপনার আশেপাশে? অনেকে আছে, বিশেষ করে অনলাইনে অনেক আছে। ওকে, তাহলে ওনাদেরকে আপনি সার্চ করে করে কয়েকটা, অথবা আপনি যদি গুগল করেন তাহলেও পাবেন। হ্যাঁ, 10টা বা 5টা যদি নাম দিতে বলেন ওদেরকে, ওরা নিজেরা গুগল করে বের করে নিয়ে আসবে এরকম ওয়েবসাইটগুলোকে। অ্যান্ড বাদ পড়লেন কারা তাহলে? ইয়াসিন ভাই আপনাদের টপিক কি ছিল? জি ভাইয়া, কি বললেন? আপনাদের টপিকটা জানি কি? আমাদের টপিক হচ্ছে বুকশপ অনলাইন। আচ্ছা, তাহলে বাদ পড়ছে কোনটা? ট্রাভেল Travel. ট্রাভেল এজেন্সি, গুড। তো ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে হয়তো হ্যাঁ আমাদের এখানে বহুত আছে, গোজ অ্যান্ড ইউ নেম ইট, এখানটাতে অনেক রকমের ব্র্যান্ডই আছে যারা কিনা আপনাদের কম্পিটিটর। সো লোকাল বহুত পাবেন, আপনারা চেষ্টা করবেন যারা যেখানে আছেন ওখানকার কারা কারা কম্পিটিটর তাদেরকে টার্গেট করে অডিটটা করার জন্য, এবং তাদের ওয়েবসাইটটাকে সামহাও ম্যানেজ করবেন। ওয়েবসাইটগুলো পেলে ওখান থেকে আপনি ওভারঅল যেই ডেটাগুলো দরকার এগুলো ফুলফিল করবেন। আর যদি পারেন 2-1টা রাখার চেষ্টা করবেন এরকম যেগুলো কিনা আপনার প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে আপনি সার্চ করতে পারেন আপনার যে টপিক সেই অনুযায়ী আর কি। ট্রাভেল এজেন্সি অ্যাপ হতে পারে বা যে কোনো কিছু, গোজায়ন এদেরটা বাংলাদেশেরটা এখানেই আছে। সো আপনাকে গুগল বা এরকম খোঁজাখুঁজি করতে হবে না, যদি নাম জানা না থাকে। শেয়ার ট্রিপ, এরকম বহুত আছে লোকাল, বুকিং তো ইন্টারন্যাশনাল। সো যদি অনেকে পাবেন যারা কিনা শুধুমাত্র হোটেলস নিয়ে হয়তো কাজ করে, আবার যারা ওভারঅল সব ধরনের ট্রাভেল নিয়েও কাজ করে আর কি। তো যে কোনো একটা ওপেন করার পর আপনি এখান থেকে
এদের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন। অ্যাবাউটে গেলে এই যে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। তারপরে স্ক্রিনগুলো দেখতে পারেন কী কী ফিচার আছে না আছে, কেমন দেখতে এই জিনিসটা। অ্যাবাউট দিস অ্যাপের এই অ্যারোতে ক্লিক করলে ওদের সম্পর্কে ডিটেলস পাবেন। আপনাকে হয়তো খুব বেশি লিখতে হবে না, মেইন মেইন ফিচারগুলো এখান থেকে সামারি করলেই হবে। ওনারা কী দিচ্ছে এটা ওনারাই বলে দিচ্ছে। এই যে ট্যুর প্ল্যানস, তারপর বুক বাসেস, তারপর হচ্ছে এখান থেকে এরকম বেশ কিছু জিনিস যেগুলো কিনা ওনারা এখানে উল্লেখ করেই দিচ্ছে আর কি। সো আপনারা এখান থেকে ওনাদের ডিটেলস অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন। অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে আপনি যেমনটা একটু আগে দেখলেন, হ্যাঁ, ওভারঅল ভিজুয়াল অ্যাস্থেটিকটা কেমন, সব ঠিকঠাক আছে কিনা, দারুণ ওদের ওভারঅল সব কিছুই ভালো। সো ইয়া, এরকম দেখতে পারেন এবং এখান থেকে আপনি যেই ডেটাগুলো আপনার প্রয়োজন সেই ব্যাপারগুলো সম্পর্কে ডেটা নিতে পারেন। এইটা। আর অন্যান্য যারা আছেন সবারই একই রকম প্রসেস হবে। যদি লোকালি আপনি মনে থাকে, ডিরেক্ট মুখস্থ থাকে যে রকমারি.com তো জানি, গেলেন, সমস্যা নেই। আর যদি মনে হয় যে না আপনি প্লে স্টোরে আসলে হয়তো বেটার কোনো এক্সাম্পল পাবেন যেগুলো আছে এগুলোর থেকে, সেখান থেকে আপনি প্লে স্টোরে এসেও সার্চ করতে পারেন। বুক সেল যদি দেখি, রকমারিটাই আসছে প্রথম দেখি, কিন্তু থাম্বনেলটা এত বাজে দিল কেন বুঝলাম না। 1 মিলিয়ন ডাউনলোড, ভালোই ওনাদের এখানে ইয়েটা, কিন্তু কালারগুলো ব্লু। এখানে পাবেন অনেক কিছু যেটা কিনা ইমপ্রুভ করার মতো, যদিও ওনাদের বিজনেস মোটামুটি দাঁড়ায় গেছে, ওয়েবসাইট সেন্ট্রিকই আর কি। বাট স্টিল মোবাইল অ্যাপ যদি থাকে কেমন সেটা, রকমের অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই, আমি জানি এটা কেমন কি। দেখা যাবে এটাতে যাবো আর ফেসবুকের সমান অ্যাড আসা শুরু হবে। না হবে, রকমারি ভালোই। না আমি সার্ভিস ভালো, ডাউনলোড সার্ভিস করা দিয়ে আছে নো তো আমার। ডাউনলোড, মানে নো ডাউট এটা নিয়ে। হুম। ওকে, তাদের ওনাদের সবারটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যেই টপিকে যারা কাজ করতেছেন, মোটামুটি সবারগুলোই পাওয়া যাবে। ভাইয়া আমারটা মেইনলি ওয়েব বেসড, আমি হুম কোনো অ্যাপ পাই নাই। ওয়েবসাইট এরকম আছে কিন্তু ইয়ে নাই। আমাদের কিছু লোকাল মানে জায়ান্ট ব্র্যান্ড আছে যারা কিনা মুসলিম লাইফস্টাইল নিয়ে কাজ করে, যেমন ইলিন একটা, জানি না ওদের অ্যাপ আছে কিনা, নাই মেবি। ওদের ওদেরও ওয়েবসাইট আছে ভাই। হ্যাঁ ওয়েবসাইট আছে বাট অ্যাপ হয়তো নাই। ফেব্রি লাইফের অ্যাপ আছে, ফাইন। ওয়েল, তো আমরা আশা করি ওদের ওয়েবসাইটগুলো সামহাও গুগল করতে পারি অথবা প্লে স্টোরে এসেও দেখতে পারি, আপনারা যেভাবে পসিবল দেখেন অ্যান্ড ওই অনুযায়ী এই ফর্মটা পূরণ করে ফেললেই হবে। এটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা যা করবেন এটাকে কপি করবেন অবশ্যই আগে, তারপরে নিজেদের মতো করে কাস্টমাইজ করে লিখতে পারেন। আচ্ছা, লিঙ্ক আরেকটা যাবে, অ্যাসাইনমেন্ট 20 এটা। আচ্ছা, রিপোর্টটা মূলত সোয়াট অ্যানালাইসিস যেটা সেটা আর কি আমি দেখাই দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। বাহ, জানুয়ারি মাস শেষ। ওকে, আমরা যখন নাকি অডিটটা করা হয়ে যাবে, এই ফর্মগুলো যখন পূরণ করা হয়ে যাবে, তখন আমাদের একটা ছোট এরকম ডেসক্রিপটিভ একটা ডকুমেন্ট তৈরি করা লাগবে, যেখানটাতে আমাদের ওভারঅল এটাকে সামারি করব, আমরা যা লিখলাম বা যেই তথ্যগুলো আমরা দিয়েছি সেগুলোকে সামারি করব আর কি। আচ্ছা,
এক্ষেত্রে আপনারা কফি হাউসের কথা হয়তো শুনছিলেন। কফি হাউস বলতে ওই যে কফি শপে বসে পড়াশোনা করে হবে যাবে এরকম, তো ওইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল আর এখানে দেওয়া হয়েছে। তো এখানে যে পার্টগুলো থাকে সেটা হচ্ছে, এটা আপনার এই ফর্মটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। এই কম্পিউটার অডিটের রিপোর্টটা তৈরি করাও এটার একটা অংশ। অ্যান্ড প্রথমেই যেটা লিখতে হয় সেটা হচ্ছে কম্পিটিটিভ অডিট গোলস। মূলত এটা আপনারা কেন করছেন এটা হয়তো শুরুতেই এখানে লেখা থাকবে, গোলসটা এটা লিখলেও চলবে। উদ্দেশ্যটা কী ছিল এটা করার সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। দেন হু আর ইয়োর কি কম্পিটিটার্স, কোন কোন কম্পিটিটরদেরকে নিয়ে আপনি কাজ করছেন, কম্পিটিটরদের নামটা লিখলেই হবে। জাস্ট ছোট্ট করে যদি 2-1 লাইনে আপনি এক্সপ্লেন করতে চান করতে পারেন, জাস্ট নামটা হলেই হবে। পয়েন্টার করে লিখতে পারেন অথবা পাশাপাশি এরকম লিখলেও হবে কমা দিয়ে দিয়ে। হোয়াট আর দ্য টাইপ অফ কোয়ালিটি অফ কম্পিটিটরস প্রোডাক্টস, ওভারঅল তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, হ্যাঁ এটা নিয়ে স্পেসিফিকলি ধরে ধরে লিখতে পারেন। যেমন কম্পিউটারের নাম, দেন ওদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, তারপর আরেকটা, তারপর ওটার নাম ওটা কেমন, এভাবে করে প্রত্যেকটা লিখতে পারেন আর কি। ম্যাক্সিমাম 5টা করলেই কাফি আমি মনে করি। যেমন ইনডিরেক্ট হয়তো একটা করলেন আর বাকিগুলো হয়তো ডিরেক্ট থাকতে পারে, অথবা 3টা 2টা এভাবে রাখতে পারেন। ডিরেক্ট থাকলো 2টা আর ইনডিরেক্ট হলো, ডিরেক্ট থাকলো 3টা আর ইনডিরেক্ট হলো 2টা, এভাবে। একদম সরাসরি আপনাদের প্রোডাক্টের সাথে সিমিলার যারা ওদেরকে আপনি ডিরেক্ট হিসেবে কনসিডার করলেন, যে কোনো একটা ভিন্ন হলে তাদেরকে আপনি হচ্ছে ইনডিরেক্ট হিসেবে কনসিডার করতে পারেন। টার্গেট অডিয়েন্স সেম থাকলেও প্রোডাক্টটা হয়তো ভিন্ন, কিন্তু মনে হচ্ছে আপনার যারা ইউজার তারা ওইটাও পারচেস করতে পারে, হতে পারে এরকম, বা ওখান থেকেও পারচেস করার তাদের সম্ভাবনা আছে। ওকে, তারপরে প্রোডাক্ট কোয়ালিটির পরে জানার হলে দেন আমরা লিখবো হচ্ছে হাউ ডু কম্পিটিটরস পজিশন দ্যামসেলভস ইন দ্য মার্কেট। ওভারঅল ওই যে আপনি মার্কেট সম্পর্কে এখানে লিখছেন না, এদের প্রাইস অ্যান্ড বিজনেস সাইজ, এইটা কিসের বেসিসে আপনি কম্পেয়ার করছেন সেই ব্যাপারটা এখানে একটু এক্সপ্লেন করে লিখলেই হবে। তাদের পজিশনটা মার্কেটে কেমন, তারা কেমন করছে, ওভারঅল গ্রোথ কেমন, এই জিনিসগুলো নিয়ে একটু নিজের মতো করে লিখলেই হবে আর কি। দেন আসবে হচ্ছে হাউ ডু কম্পিটিটরস টক অ্যাবাউট দ্যামসেলফ, নিজেদের সম্পর্কে তারা কিভাবে রিপ্রেজেন্ট করে, ওনারা কিভাবে ব্র্যান্ডিং করে। মূলত ওনাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখলে এখান থেকে মোটামুটি বুঝতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট একটা বড়সড় পার্ট যে কোনো বিজনেসের। সো ওনাদের অ্যাডভার্টাইজিং টোনটা কেমন, হ্যাঁ নিজেদের সম্পর্কে কী বলতেছে, ওনারা কী সেল করে বা কীভাবে সেল করে, কী জিনিস বলে মানুষকে বুঝায় যে হ্যাঁ আমাদের প্রোডাক্টটা পারচেস করেন। হ্যাঁ তারা কি মেইনলি নতুন নতুন প্রোডাক্ট কদিন পর পর নিয়ে আসে, নাকি তারা এক্সিস্টিং প্রোডাক্টগুলোকেই বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বারবার একই জিনিস সেল করতেছে, বাট ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কিছু কিছু ব্র্যান্ড পাবেন যারা কিনা সেল করে হচ্ছে একই প্রোডাক্ট, সব কিছু সেম, কিন্তু ভিন্ন ভিন্ন অফার্সে, বিভিন্ন ডিসকাউন্টসে, রাইট, এভাবে। আবার দেখবেন যে সবাই অনেক রকমের সার্ভিস বা প্রোভাইডার বা ইয়েরা, তারা দেখা যায় এই স্ট্র্যাটেজিটা ফলো করে। তাদের সার্ভিস তো আর চেঞ্জ করতে পারবে না, সার্ভিস সেম, কিন্তু বিভিন্ন অকেশন উপলক্ষে সার্ভিসটাকে আপনার তারা বিভিন্নভাবে আর কি প্রাইস ডিসকাউন্ট করে সেল করে থাকে। আর যারা নাকি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে, তবে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট বা নতুন ট্রেন্ডি কোনো প্রোডাক্ট থাকলে তারা হয়তো প্রোডাক্টও ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে থাকে, বা নতুন প্রোডাক্ট আসলে সেগুলোকে ইন্ট্রোডিউস করা দিতে পারে। সো ওনাদের স্ট্র্যাটেজিটা কী বা কোন জিনিসটা তারা ফলো করে, কী বলে নিজেদের সম্পর্কে, সেই ব্যাপারগুলো উল্লেখ করতে পারি। দেন আমরা হচ্ছে একটা SWOT অ্যানালাইসিস বলতেছিলাম, SWOT, S ফর স্ট্রেংথ, O ফর অপরচুনিটিস, W ফর উইকনেসেস অ্যান্ড T ফর থ্রেটস। এই জিনিসগুলো আমরা এখানে লিস্ট ডাউন করবো। সো কিসের বেসিসে এটা করতে হয় দেখি। প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু স্ট্র্যাটেজিক দিক থেকে বলেন কিছু স্ট্রেংথ পয়েন্ট থাকবে, যেগুলো কিনা তাদেরকে ভালো করতে হেল্প করছে বা যেগুলোর কারণে তারা ভালো করছে মার্কেটে। সো এই পজিটিভ জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন, স্ট্রেংথটা অ্যাকচুয়ালি কী। তারপর তাদের যদি কোনো উইকনেসেস থাকে, সব ব্র্যান্ড একদম পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। যদি কোনো উইকনেস আপনার চোখে পড়ে, না থাকলে ফাইন লিখলেন না, যদি থাকে আর কি কোনোটার ক্ষেত্রে, সেগুলো উল্লেখ করবেন। উপরে ব্র্যান্ডের নাম লিখলেন, দেন পয়েন্টের আকারে আপনি কয়েকটা উইকনেস বা স্ট্রেংথ জোন যদি থাকে সেগুলো উল্লেখ করতে পারেন। তারপর আপনার থ্রেটস যদি থাকে, গ্যাপস অথবা থ্রেটস বলে এটাকে, লাইক ওনাদের যদি ওভারঅল কোনো জিনিস আপনাকে মনে হয় যে এটা ওনারা হয়তো এখন
ইউজ করতেছে বা ওনাদের ইউজাররা হয়তো এটার সাথে কমফোর্টেবল, বাট একটা সময় গিয়ে হয়তো এটার মানে ওই আবেদনটা হারাবে বা ওনারা এটা নিয়ে তেমন একটা আগাতে পারবে না, বা এটা একটা সময় গিয়ে আর মানুষ কিনবে না বা পারচেস করবে না। এরকম বিভিন্ন কিছু যেগুলো কিনা আপনার মনে হচ্ছে এখন ভালো, বাট একটা সময় গিয়ে এটার হয়তো কোনো রকম ইম্প্যাক্ট থাকবে না, সেই জিনিসটাকে আপনি উল্লেখ করতে পারেন থ্রেডসে। আরেকটা রকম হতে পারে থ্রেডসের, সেটা হচ্ছে আপনার যদি ধরেন এমন কোনো কিছু তারা অফার করতেছে যেটা কিনা আসলে ব্যাকফায়ার করতে পারে বা বুমেরাং হতে পারে, নেগেটিভ কোনো কিছু যদি তৈরি হতে পারে, আপনার কাছে মনে হয় যে এটা তারা তাদের এন্ড থেকে মনে হচ্ছে তাদের প্রফিট ভালো হবে বিদায় তারা এটা সেল করতেছে, কিন্তু ইউজাররা বা কাস্টমাররা এটা ভালোভাবে নেবে না। সো এরকম থ্রেডস যদি থাকে কোনো কিছু, সেইগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারলে লিখতে পারেন। দেন অপরচুনিটিস, যদি আপনার কাছে মনে হয় যে এই জিনিসগুলোর মধ্যে আপনার তাদের কিছু অপরচুনিটিস আছে যেগুলো কিনা আপনি ভালো করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সো সেই অপরচুনিটিসগুলো এখানে উল্লেখ করতে পারেন। এবং তারা যদি এই জায়গাটাতে ভালো করে, সেইটা স্ট্রেংথের জায়গা থেকে সম্ভাবনার জায়গাটা কি বা সুযোগটা কি আছে এখানে, সেই জিনিসটা আপনি উল্লেখ করতে পারেন বা লিখে দিতে পারেন পয়েন্ট আকারে। সো ওভারঅল আমরা এই 9টা পয়েন্টের মাধ্যমে একটা সামারি করব, আমরা যে অডিটটা করব সেই অডিটের আমাদের যারা যারা কম্পিউটার থাকবে তাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস বা গ্যাপস বা থ্রেটস এগুলো নিয়ে। আচ্ছা, যা বললাম এগুলো মোটামুটি ধরতে পারছেন কিনা বা পারা যাবে কিনা জিনিসটা করা? জি ভাইয়া, ভাইয়া আপনার সেকেন্ডটাও তো দিবেন না আমাদেরকে শেয়ার? ও হ্যাঁ হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এটা হুবহু না, আপনারা জাস্ট আইডিয়া নেবেন, ওই অনুযায়ী লিখলেই হবে। টেমপ্লেটটা সেম থাকলেও সমস্যা নেই, টেমপ্লেটের এগুলো কেটে দিয়ে আপনি এডিট করে নিজের মতো করে লিখুন। বলেন ইমতিয়াজ ভাই। পয়েন্ট আকারে লিখলে হবে নাকি, মানে সেন্টেন্স বাই সেন্টেন্স লিখতে হবে? পয়েন্ট আকারে লিখলেই ভালো হয় আর কি, সেন্টেন্স বাই সেন্টেন্স লিখলে এটা একটু সব জায়গায় আসলে সেন্টেন্স মানাবেও না, যেমন শেষের দিকে যেগুলো এগুলো পয়েন্টার আকারে লিখলেই ভালো হবে। আর কিছু কিছু জায়গায় আপনি চাইলে সেন্টেন্স আকারে লিখতে পারেন, তবে নামটা উপরে উল্লেখ করে দিলেন যে আমি এই ব্র্যান্ডটা সম্পর্কে লিখতেছি। যেমন এখানে জাভামেট এটা দিয়ে একটুখানি লিখছে, তারপর দ্য বিন টাউন এটার সম্পর্কে আরেকটু লিখছে, এভাবে করে আপনি যতগুলো নেবেন ওদের সম্পর্কে 2-1 লাইনে লিখলেন এরকম। বা যদি পয়েন্ট আকারে লিখলে হয় আপনার জন্য সুবিধা, তাহলে পয়েন্ট আকারেও লিখতে পারেন, সমস্যা নেই, রেস্ট্রিকশনস নাই কোনো। ভাইয়া হ্যাঁ একটু একটু অল্প সময় পাওয়া যাবে, কালকে পরশু, এরপরের দিনে তো ক্লাস, তো একটু ভাষা ভাষা হবে, ইন ডিটেলস যাওয়াটা মুশকিল হবে। আচ্ছা, তাহলে একটু সময় আমি কি বাড়ায় দিব বা এটার জন্য একটু সময় নেবেন? জি ভাই, একটু বাড়াই দিলে ভালো হয় ভাই এটার জন্য। কজ একটু ঘাটাঘাটি করতে হবে ভালোই। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি তাহলে নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমি তাহলে সময় দিচ্ছি, ইয়াটা ডিউ টাইমটা একটু সময় নিয়ে করেন, বাট ভালো মতো একটু স্টাডি করেন ইয়ে সম্পর্কে, ব্র্যান্ডগুলো সম্পর্কে। তাহলে 5 তারিখ হবে তাই না নেক্সট আবার? 29 তাহলে 5, হ্যাঁ। এর মধ্যে অ্যাটলিস্ট অডিটটা করে ফেলেন আর কি, মানে এই জিনিসটা অ্যাটলিস্ট করে ফেলেন, পরের সপ্তাহে না হয় এটা করে দিন, ঠিক আছে? সো এইটা আগে কমপ্লিট করবেন, দেন পরের সপ্তাহে এটা করেন, অসুবিধা নেই। আবির ভাই কিছু বলতেন? আপনার আনমিউট করা। না ভাইয়া, ভুলে আনমিউট হয়েছে। সমস্যা নেই। ওকে, এই তো আমাদের মোটামুটি আজকে এগুলো ছিল। কোনো কনফিউশন থাকলে কারো আমাকে বলতে পারেন। ভাইয়া, হুম। আর কি অ্যাসাইনমেন্টটা আমরা হচ্ছে মানে প্রপারলি কিভাবে একটু সাজাবো সেটা একটু বলবেন? মানে হচ্ছে ওই যে ফার্স্ট এরটা বুঝলাম যে ওই যে ওয়েবসাইট থেকে ডিটেলসটা নিয়ে ওই যে চার্টটা হুম। পূরণ করব, মানে পরের স্টেপটা আর কি একটু কিভাবে, জাস্ট আচ্ছা, এক কথা একটু বলেন যে আমরা হ্যাঁ, কিভাবে সাজাবো। পরের যে আমি ডক ফাইলটা দিছি না, এটার মধ্যে আপনি জাস্ট যাদের যাদের ডেটাগুলো নিয়ে আসছেন ওভারঅল প্রত্যেকের হ্যাঁ, নাম ধরে ওনাদের একটু দোষগুণগুলো লিখবেন আর কি, সামারি করে। লাইক ওনাদের আচ্ছা, মানে ওনাদের দুই ভাবে হবে। হ্যাঁ, একটা হচ্ছে আগে সাজাবেন, আগে কাদেরকে নিয়ে আপনি কাজ করতে চান বা কাদের সম্পর্কে আপনি অডিট করতেছেন তাদের নাম লিখে টু দ্য পয়েন্টে কিছু জিনিস নিয়ে আসতে হবে এক্সেল শিটের মধ্যে, এবং ওই শিটটাকে পরে সামারি করার জন্য আর কি নেক্সট ইয়েটা করা, অডিটটা আচ্ছা, করা। এটা হচ্ছে সামারি করব হচ্ছে মানে যে কোনো ওয়েবসাইট গুলা নিয়ে নিয়ে তারপরে করব কয়েকটা আর না কি। না না, যেগুলো আপনি ইয়েতে নিছেন, ওই অডিটের মধ্যে নিছেন ওদেরকেই আর কি সামারি করবেন, হ্যাঁ, ওই এটা তো আলাদা অডিটে কোনো হচ্ছে ওয়েবসাইট না। আলাদা আলাদা কয়েকটা ওয়েবসাইট নিব না, তো সেখান থেকেই আর কি সামারি করব। হুম, প্রত্যেকের নাম ধরে ধরে যে এটার জন্য এটা হয়েছে বা এইভাবে।
ও এখন হচ্ছে আপনাদের এটা প্রশ্ন থাকতে পারে, ভাই এটা কি ইন্ডিভিজুয়াল টাস্ক নাকি টিম টাস্ক, কি মনে হয় আপনাদের এটা কি ধরনের? ভাই এটা গ্রুপ ওয়ার্কই তো হওয়ার কথা। হ্যাঁ, এটা একার পক্ষে পসিবল না, আপনারা সবাই মিলে আগে বের করবেন যে কোন কোন ব্র্যান্ডগুলো নিয়ে আপনারা কাজ করবেন। সে 5টা বের হলো, সো 5টা থেকে আপনারা 5জন 5টা ভাগ করে নেবেন, অথবা যদি 4টা নেন 4জন থাকলে 4জন, যে কজন আছেন ওই কয়টা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। আর যদি এমন হয় যে আপনারা কেউ কাজ করে না, 3জন অ্যাক্টিভ মেম্বার, তাহলে আপনারা 3জন 2টা করে নিলেও হয়ে যাবে আর কি। এটা একটু ঘাটাঘাটি করে বের করলেই হবে। আর একটা দুইটা ওয়েবসাইট দেখা আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। সো টিম ওয়ার্ক করতে হলে আপনারা এইভাবে করবেন। প্রথমে যিনি আপনারা সবাই একটু একটা প্রথমে মিটিং করবেন এটা নিয়ে যে আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি, এই 5টা ব্র্যান্ডের নাম আগে ঠিক করবেন। তারপরে ভাগ বাটোয়ারা করে দিলে প্রত্যেকের নামটা অ্যাটলিস্ট শুরুতে লিখে দিলেন, তাইলে ওই অনুযায়ী ডেটা এনে খালি বসানো হলো আর কি। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই দিই, এখানটাতে আবার এডিট করা নিয়ে এক্সেল শিটে ঝামেলা হতে পারে। লুক, এই জায়গাটাতে আপনারা 5টা ব্র্যান্ডকে টার্গেট করলেন, প্রত্যেকটা নাম লিখে দেন এখানে যে এই ব্র্যান্ডটা, এবং এখানে চাইলে ওয়েবসাইটে লিখে ফেলতে পারেন। তারপরে টু দ্য পয়েন্টে যে সকল ইনফরমেশনগুলো লাগবে এইটা হচ্ছে একজন দেখবেন, সো উনি এটার এই নাম লিখে এখান থেকে কাজ করলো। সো এমন হতে পারে যে পয়েন্টগুলো নিচে নিচে লিখতে গিয়ে একটু বড় হয়ে করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা জাস্ট এই মাউসের কার্সরটা যদি এই মাঝে মাঝে নিয়ে আসেন, দেখেন 7 এবং 8-এর মাঝে, এবং ড্র্যাগ করেন, তাহলে এটা বড় হবে। সো জায়গা লাগলে জায়গায় নিয়ে নেবেন আর কি, প্রত্যেকে আলাদা আলাদা নিজেদের জায়গাতে কাজ করবেন, তাহলে সহজ হবে জিনিসটা। আর এখানে যে কথাগুলো লেখা না, এই টোনেই লিখবেন, এখান থেকে ক্লু পেয়ে যাবেন। আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এখান থেকে ক্লু পান যে কি দেখতে হবে, হ্যাঁ, এবং ওই অনুযায়ী অবজার্ভ করলেই হবে। আর যদি আলাদা আলাদা কোনো পয়েন্ট দরকার হয়, সে আমাদের আরেকটা লাগবে, তাহলে যে কোনো একটাকে কপি করেন, Ctrl+C, কপি করার পর এখানে পরেরটাকে ধরে Ctrl+V, ডান, চলে আসছে আরেকটা। সেভাবে করে আপনি বাড়াতেও পারবেন যদি প্রয়োজন বোধ করেন। ঠিক আছে, তারপর এখানে যে ওভারঅল ডেটাটা পাইলাম ওখান থেকে সামারি করা, যেমনটা বললাম অডিটের গোল, এটা করার উদ্দেশ্য কী ছিল, এটা তো একই হবে। কারা কারা কম্পিটিটর ছিল, ওদের নামটা, দেন কম্পিটিটরদের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী, তারা তাদের সম্পর্কে মার্কেটিং কেমনে করে, তারপরে নিজেদের সম্পর্কে কী বলে, তাদের স্ট্রেংথ, উইকনেস, থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। ব্যাস, বোঝা গেছে এখন? তাহলে আমরা এটা টিম আকারে করতেছি এবং প্রত্যেকে ভাগ করে নিব আর কি কাজগুলো। ওকে, কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের যাদের কাজগুলো বাকি আছে অবশ্যই আপনারা এটা করে ফেলেন আগে। যেমন ইয়াসিন ভাইরা একটু পরে হয়তো শুরু করবেন বা শেষ করে ফেলেন তাড়াতাড়ি, তারপরে আবির ভাইদের করে ফেলতে পারবেন আশা করি। তো এটা হয়ে গেলে দেন আপনারা আজকের যে কাজ এইটাতেও পরের দিন থেকে চাইলে ফোকাস করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর লম্বা না করি, ইনশাল্লাহ কথা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলাইকুম।